তোমাকে এভাবে দেখবো কখনো ভাবতেই পারিনি। পৃথিবীটা গোল, দেখা হতেই পারে, স্বাভাবিক। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আপনি করে বলছো? অপরিচিত জনকে আপনি করে বলতে হয়। তাছাড়া আপনি একজন সম্মানিত ব্যক্তি, সম্মান দিয়ে কথা বলতে হবে। হুম, তোমার কথা শুনে ভালো লাগলো। তোমার সবগুলো সার্টিফিকেট আমি দেখছি, রেজাল্টও মোটামুটি ভালো। চাকরিটা পাওয়ার যোগ্য তুমি। সরি ম্যাডাম, আমি এই কোম্পানিতে জব করতে পারবো না, ক্ষমা করবেন আমায়। কিন্তু কেন মিস্টার নোমান? জানি না, শুধু এটুকুই জানি, এখানে জব করলে পুরোনো স্মৃতিগুলো খুব কষ্ট দেবে। আমি চাই না আমি নতুন করে আবার কষ্ট পাই। অনেকটা রাগী লোক নিয়ে জান্নাত আমার দিকে তাকালো আর বলতে শুরু করলো। এই কোম্পানিতেই তোমাকে জব করতে হবে, এটাই ফাইনাল। জোর করছেন? প্রয়োজনে তাই করব। আপনাদের মতো বড় লোকেরা এর চেয়ে কি বা করে? আপনার টাকার জোর আমার কাছে খাটবে না, কথাটা শুনে রাখুন। নোমান, মুখ সামলে কথা বলো। তোমাকে আমার কোম্পানিতে খুব দরকার, এই জন্য চাকরিটা দেওয়া হলো। দয়া দেখাচ্ছেন? না, কখনো না। এটা শুধু যোগ্যতার উপরে দেওয়া হয়েছে। আমি করবো না চাকরি, দেখি কি করতে পারেন। আমার কোম্পানিতে চাকরি না করলে কোনো কোম্পানিতে তোমার চাকরি হবে না, আমি যদি চাই। এখানে বেশি কথা বলে লাভ নেই, কারণ জান্নাত যা চায় তাই পেয়ে যায়, শুধুমাত্র টাকার জোরে। তাই বাধ্য হয়ে আমাকে হ্যাঁ বলে দিতে হয়েছে। চাকরিটা যে আমার খুব দরকার, এই জন্য। কাল থেকে অফিসে জয়েন করিও। আর হ্যাঁ, আমার পিএস হিসাবে তোমাকে নির্বাচন করা হলো। বেস্ট অফ লাক মিস্টার নোমান। রাগে দুঃখে অফিস থেকে বেরিয়ে আসলাম। জান্নাতের চেহারা আমি স্পষ্ট চাইনি, এখন কি আর করার, সবসময় তার ছায়া হয়ে থাকতে হবে। জান্নাতকে একদম আমার সহ্য হচ্ছে না, আমার সব আশা ভেঙে দিয়েছে। ঘটনাটা ছিল আজ থেকে 6 বছর আগের, যখন আমি ইন্টারে পড়তাম। জান্নাত আমার সাথে একসাথেই পড়তো, একই কলেজে। তাকে দেখে আমার অসম্ভব ভালো লেগে যায়, তার সাথে বন্ধুত্ব করি। একসময় সেটা ভালোবাসার রূপ নেয়। জান্নাতের অনেক বড় লোক ছিল, তার বাবার কোম্পানি, বাড়ি গাড়ি সব আছে। তাদের তুলনায় আমি কিছুই নয়, তবুও জান্নাত আমাকে ভালোবাসতো। ইন্টার এক্সাম দেওয়ার পর আমরা কোর্ট ম্যারেজ করে ফেলি। জান্নাতের জোড়াজড়িতে করতে বাধ্য হই আমি। এরপর ভার্সিটিতে ভর্তি হই আমরা। কেউ জানতো না যে আমরা বিয়ে করেছি। 3 মাস যাওয়ার পর জান্নাত ভয়ঙ্কর এক দুঃসংবাদ দেয় আমাকে। তার বাবা নাকি তাকে লন্ডনে পড়াশোনা করাবে। জান্নাত আমাকে তাকে ভুলে যেতে বলে। সেদিন আমি তাকে অনেক বোঝালাম, তার হাত পা ধরে কান্নাও করেছিলাম, আমাকে যেন ছেড়ে না যায়। কিন্তু সে তার ব্যাগ থেকে একটা ডিভোর্স পেপার বের করে আমার দিকে ছুঁড়ে মারে আর বলে দেয়, নেক্সট টাইম তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে খুব খারাপ হবে। আমি পুরোপুরিভাবে ভেঙে পড়ি, নিজেকে অনেক কষ্টে সান্ত্বনা দিয়ে লেখাপড়ায় আবার মনোযোগ দিই। আর আজ এভাবেই সে বিশ্বাসঘাতকতার সাথে দেখা হবে ভাবতেই পারিনি। এসব ভাবতে ভাবতে কখন যে বাসায় চলে আসলাম টেরই পাইনি। বাসায় শুধু আমার মা আর বোন থাকে। বাবা মারা যাওয়ার পর সংসারটা আমাকেই দেখতে হচ্ছে। এই জন্য চাকরির উদ্দেশ্যে আজ যাওয়া, যে এত বড় সারপ্রাইজ পাবো ভাবতেই পারিনি। কি বাবা, তোর চাকরি কি হয়েছে? হ্যাঁ মা, তোমার ছেলে চাকরি হয়েছে। আমি শুনে খুব খুশি হলাম রে বাজান, কিন্তু তোকে এত অস্থির লাগছে কেন? কিছু না মা, তুমি খাবার রেডি করো, খুব খিদে পেয়েছে আমার। মা আর কিছু বললো না, আমার জন্য খাবার আনতে চলে গেল। আমি খাবার খেয়ে রুমে শুয়েছি আর ভাবতেছি, যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসলাম তার সাথে আমি কিভাবে জব করব। আমার খুব কষ্ট হবে জান্নাতকে দেখলে, কারণ সে আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছে। যে কেউ দেখলে তার উপর ক্রাশ খেয়ে যাবে। আমি তো 6 বছর আগে খেয়ে গেছি, যার ফল এখনো হাড়ে হাড়ে টের পাচ্ছি। জান্নাত ইচ্ছে করে আমাকে কষ্ট দিচ্ছে, আমি জানি, কিন্তু কেন? আমি মন শক্ত করে নিচ্ছি, এখন আর কারোর জন্য তেমন কষ্ট হয় না। পরের দিন সকালবেলা রেডি হয়ে অফিস চলে গেলাম। আজ আমার চাকরির প্রথম দিন, মনে মনে খুব খুশি লাগছে আমার, আবার রাগ দুঃখ পাচ্ছি। অফিসে যাওয়ার পর দেখি সবাই আমাকে শুভেচ্ছা জানাচ্ছে। অফিসের কলিগরা সবাই আমার সাথে পরিচিত হচ্ছে, সবাই বলা বলি করতেছে উনি জান্নাত ম্যাডামের পার্সোনাল সেক্রেটারি। সবার সাথে পরিচিত হলাম। এর মাঝে একজন মেয়ে কলিগ এসে আমাকে বলতে লাগলো, হাই, আমি সারিকা, কম্পিউটার অপারেটর। আপনি চাইলে আমার সাথে বন্ধুত্ব করতে পারেন। আমার কিছু না বলে চুপচাপ আছি। মেয়েটা আবার বলতে শুরু করলো, আসলে আমি এমন একটু বেশি কথা বলি, আপনি কিছু মনে করবেন না। আপনাকে আমার ভালো লেগেছে তাই বললাম। ভালো সবাইকে লাগতে পারে, কিন্তু অফিসের বেতন। কথাটা শুনে আমি আর সারিকা চমকে উঠি। পিছনে তাকিয়ে দেখি জান্নাত রাগী লোক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে কত না বড় অপরাধ করে ফেলেছি। না ম্যাডাম, আমি কথাটি ওইভাবে বলতে চাইনি। ইটস ওকে, তুমি তোমার কাজে মনোযোগ দাও। আর এই যে মিস্টার নোমান, আপনি আমার কেবিনে আসুন। জান্নাতের পিছে পিছে তার কেবিনে গেলাম। সেখানে গিয়ে দেখি নতুন আরেকটি কেবিন, আর তাতে আমার নাম লেখা। বুঝতে আর বাকি রইল না যেটা আমার জন্য তৈরি করা হয়েছে। মিস্টার নোমান, আজ থেকে তুমি এই কেবিনে বসবে। জি ম্যাডাম। তুমি চাইলে আমার নাম ধরে ডাকতে পারো, আমি কিছু মনে করব না। কি বলেন ম্যাম? আমি তো একজন সামান্য চাকরিজীবী, আপনার আন্ডারে কাজ করি। মালিক কি কেউ কখনো নাম ধরে রাখতে পারে?
আমি বলছি তাই ডাকবে। সরি ম্যাম, আমি পারবো না। জানাত আমার দিকে কিছুক্ষণ তাকিয়েছিল। আজ তাকে অনেক সুন্দর লাগতেছে। নীল শাড়ি পরে এসেছে, একদম নীল পরীর মতো। তার চোখ দুটো আগের মতোই টানা টানা। চোখের দিকে তাকালে মনে হবে যেন হারিয়ে যাই। আমি তার দিকে একবার তাকিয়ে আমার নিচের দিকে তাকিয়ে আছি। ও ভালো কথা, তুমি সাহরিকার সাথে কিসের কথা বলছো? আজ অফিস জয়েন না হতেই তার সাথে ভাব জমিয়ে ফেলেছো দেখছি। না ম্যাম, আসলে আপনি যা ভাবছেন তেমন কিছুই নয়। কোনো মেয়ে কলিগের সাথে বেশি কথা বলবে না। কথা বলতে মন চাইলে আমি আছি, আমার সাথে সব শেয়ার করতে পারো। আমি মাথা নাড়লাম। এরপর কয়েকজন সিনিয়র অফিসার এসে আমাকে সব কাজ বুঝিয়ে দিয়ে চলে গেছে। আমি আমার নিত্যদিনের কাজ বুঝে নিলাম। লাঞ্চ টাইমে আমি ক্যান্টিনে হাজির হলাম। সবাই সবার ফ্রেন্ডদের সাথে একসাথে বসে লাঞ্চ করছি। আমি একা এক টেবিলে বসে লাঞ্চ করছি। এমন সময় শারিকা হুট করে কোথা থেকে যেন আমার পাশে এসে বসলো। আরে আপনি একা বসে আছেন কেন? আমাকে ডাক দিলেও তো পারতেন। বাই দ্য ওয়ে, আপনি ক্যান্টিনের খাবার নিয়েছেন? হুম, আপনি চাইলে কাল থেকে আমি নিজের হাতে আপনার জন্য খাবার বানিয়ে নিয়ে আসবো। ধন্যবাদ। সরি, লাগবে না। কিন্তু কেন? হ্যাঁ, আপনি আমাকে ফ্রেন্ড ভাবেন না? জানেন এই অফিসের কেউ আমার সাথে ভালোভাবে কথা বলে না, সবাই কাজে ব্যস্ত। ভেবেছিলাম আপনি যেহেতু নতুন আপনার সাথে বন্ধুত্ব করব, কিন্তু আপনি তেমন কেমন জানি আমাকে এড়িয়ে এড়িয়ে চলছেন। আচ্ছা, ভালো থাকবেন, আর কখনো বিরক্ত করব না। এই বলে শারিকা উঠে যাচ্ছে। আমি তার হাত ধরে আবার বসিয়ে দিলাম। শারিকার মুখে হাসি ফুটে উঠল। মেয়েটা আসলে একটা পাগলি। ধন্যবাদ আপনাকে আমার সঙ্গ দেওয়ার জন্য। আপনি খুশি হয়েছেন? এই আপনি করে বলছেন কেন? তুমি করে বলবেন, আমাকে ভালো লাগবে। আচ্ছা, তুমি করে বলবো। হ্যাপি? অনেক হ্যাপি। এই জান্নাত এসে আমাদের টেবিলে হাজির। রাগী লোক নিয়ে বলতে শুরু করলো। চারিদিকে তাকিয়ে দেখুন মিস্টার নোমান। আমি চারদিকে তাকিয়ে দেখি যে একটা কলিগনি। সবার খাওয়া শেষ, শুধু আমি আর সারিকা ছাড়া। শুধু গল্প করলে হবে? লাঞ্চ টাইম তো ওভার হয়ে গেছে। সারিকা লজ্জা পেয়ে মাথা নিচু করে আছে। সরি ম্যাম, আসলে আমি লক্ষ্যই করিনি। গল্প করলে কিভাবে লক্ষ্য করবেন? লাঞ্চ করা লাগবে না তোমার। আর এই যে সাহরিকা, তুমি লাঞ্চ করে তাড়াতাড়ি কাজে মনোযোগ দাও। জান্নাত আমাকে তার সাথে করে নিয়ে গেল। দূর, ভালো লাগে না, প্যারার উপর প্যারা। তার কেবিনে গিয়ে দেখি আমার জন্য খাবারের জোগাড়। নাও এগুলো খেয়ে নাও, নিজের হাতে বানিয়েছি আমি। জানি তোমার খুব প্রিয় খাবার এটা। সরি ম্যাম, আমি খাবো না। রেকি গিয়ে আমাকে বলতে শুরু করলো। ওই সাহরিকার সাথে খুব তো ভালোই গল্প শুরু করে দিচ্ছ। তার হাতের খাবার খুব ভালো লাগে তাই না? তাহলে আমি কে? আমার হাতের খাবার তোমাকে খেতেই হবে। আপনি কিন্তু একটু বেশি করে ফেলছেন। চাকরি করে দেখি আপনি আমার উপর যা ইচ্ছে তাই করতে পারেন না। আমার সম্পূর্ণ অধিকার তোমার উপরে আছে, আর তুমি ভালো করেই জানো আমি যা চাই তাই পাই। কোনো কিছু না পেলে সেটা ছিনিয়ে নেই আমি, তাই চুপচাপ খেয়ে নাও। ভয় দেখাচ্ছেন? ভয় দেখাচ্ছি না, আমি আমার বরের উপরে অধিকার ফলাচ্ছি। কে আপনার বর আর কিসের বর? কিছু না, তুমি খেয়ে নাও। তোমার প্রচুর খিদে লাগছে আমি জানি। আপনাকে আমার সম্পর্কে জানতে কে বলেছে? বেশি কথা বলো না, যা বলছি তাই করো। কে আর করার, নিরুপায় হয়ে খেতে লাগলাম। আমার জন্য বিরিয়ানি রান্না করে এনেছে। জানে বিরিয়ানি আমার খুব পছন্দ। অনিশ্চয় সত্ত্বেও খাচ্ছি। জানাত আমার খাওয়া দেখছে, এক গালে হাত রেখে। এভাবে কি দেখছেন? তোমার খাওয়া দেখতেছি। আমি এই কথা শোনার পর রাগে এখান থেকে উঠে চলে গেলাম। ওয়াশরুমে গিয়ে হাত ধুয়ে আবার কাজে মনোযোগ দিলাম। জানাত অবশ্য আমার কাছ থেকে এরকম আচরণ আশাই করেনি। কি ব্যাপার, তুমি অর্ধেক না খেয়ে রেখে দিচ্ছ কেন? আমার ভালো লাগছে না তাই। আচ্ছা, আমার হাতের রান্না ভালো লাগে না তাই না? সাহরিকা বলে তো খুব ভালো লাগতো। দেখুন, আপনি আমাদের মধ্যে শাড়িকে কেন টানছেন? বাবা, সাহরিকার জন্য দেখছি তোমার অনেক দরদ লাগতেছে। কি ব্যাপার? ম্যাডাম দেখুন, আমার একদম ভালো লাগছে না এসব কথা শুনতে। প্লিজ আমাকে একটু একা থাকতে দিন। তোমাকে একা থাকতে দিলাম, যাও দেখো আবার যেন অন্য কেউ যাতে না আসে। একথা বলার পর আমি জানাতের দিকে তাকালাম। তার মুখ অনেকটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল। অনেকটা অভিমান নিয়ে আমার কেবিন থেকে চলে গেল। আমি আমার কাজ শেষ করে সন্ধ্যার দিকে বাসায় ফিরে আসলাম। এই অফিসে জব করলে মনে হয় আমি পাগল হয়ে যাব। জানাতের এসব পাগলামি আমার একদম সহ্য হচ্ছে না। আমার অবশ্যই অধিকার ফলানোর চেষ্টা করছি। 6টা বছর আমি কম কষ্ট পাইনি। এমন কোনো রাত নেই যে তার কথা ভেবে চোখের জল ফেলেনি। জান্নাতকে মন থেকে মুছে ফেলেছি, কিন্তু তাকে দেখার পর কেন জানি তার উপর পুরনো ভালোবাসা জেগে উঠেছে। না, আমাকে তার উপর দুর্বল হওয়া যাবেই না। বিশ্বাসঘাতককে কখনো ক্ষমা করা যায় না। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে আবার অফিসের দিকে রওনা দিলাম। মাঝ রাস্তায় না যেতেই দেখি একটা গাড়ি এসে আমার সামনে ব্রেক করেছে। গাড়ির গ্লাস সরিয়ে ভিতর থেকে বলে উঠলো, গাড়িতে ওঠো। আমার আর বসতে বাকি রইল না। এটা জান্নাত। না ঠিক আছে, আমি এভাবেই অফিসে যেতে পারবো, লাগবে না। যা বলছি তাই করো, বেশি কথা বলো না। আমি আর কথা না বলে গাড়িতে উঠলাম। পিছনে জান্নাত বসে আছে, তাই আমি ড্রাইভারের সাথে বসতে চেয়েছিলাম, কিন্তু জান্নাতের রাগের কাছে হেরে গেলাম। বাধ্য হয়ে তার সাথেই বসতে হলো। জান্নাত কেমন জানি আমার গা ঘেঁষে বসলো। সত্যি বলতে আমার কাছে প্রচুর বিরক্ত লাগছে।
জান্নাতকে আমি মনে প্রাণে ঘৃণা করি। এই অবস্থায় অফিসে পৌঁছালাম। আমি আগের মতো আমার কেবিনে চলে গেলাম, কাজে মনোযোগ দিলাম। এরই মধ্যে সারিকা আমার কেবিনে আসলো। কেমন আছেন? এই তো ভালো আছি, তুমি কেমন আছো সারিকা? আমিও ভালো আছি। আপনার ফাইলগুলো আমাকে দেন। কেন? কম্পিউটারে কিছু ডাটা এন্ট্রি করতে হবে। ও এই নাও। সারিকা দিকে ফাইলগুলো এগিয়ে দিলাম। সারিকা ফাইলগুলো নিয়ে আমার দিকে তাকাতে তাকাতে চলে যাচ্ছে। এমন সময় পিছন থেকে জান্নাতের সাথে ধাক্কা খায়। জান্নাত এই অবস্থা দেখে রেগেমেগে আগুন সারিকাকে কঠোর গলায় বলতে লাগে, কম্পিউটারে কাজ করতে করতে কি চোখ দুটো অন্ধ করে ফেলেছো নাকি? আর ওনার দিকে তাকিয়ে তাকিয়ে পথ চলা লাগে নাকি? সারিকা কিছু বললো না, চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। এই যে মিস্টার নোমান, শাহরিকার সাথে তোমার কি এত আমি কাল থেকে বলে দেবো তোমার কাছে যেন সে কোনো কাজে না আসে। আচ্ছা ম্যাডাম, আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো, আমাকে তুমি সব বলতে পারবে। আপনি সবকিছুতে আমার উপর আপনি অধিকার খাটান কেন? ও এই কথা, তোমাকে আমার খুব ভালো লাগে তাই। কিন্তু আপনাকে আমার অসহ্য লাগে। আমি জানি আমি যে ভুল করেছি তা ক্ষমার অযোগ্য, কিন্তু আমি তোমাকে হারাতে পারবো না। আর দেখুন, আমি এসব শুনতে চাই না। আমি অতীত ভুলে গেছি বিশ্বাসঘাতক প্রতারক কি। বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে আমি বাঁচতে চাই। তা বর্তমান আর ভবিষ্যতে কাকে নিয়ে বাঁচতে চাও? সেটা আপনার না জানলেও চলবে। ও বুঝছি, শাহরিকাকে নিয়ে তাই না? আপনার মতো মানুষ এছাড়া কি বা বলতে পারে? শাহরিকার কথা বললে আমি খারাপ তাই না? তো কি হয়েছে এখন? এই শাহরিকা তোমার কি হয়? আর একবার ওই মেয়ের কথা বললে কিন্তু বলবো, 100 বার বলবো। ওই মেয়েকে আমার ভালো লাগে, আমি ওকে ভালোবাসি। যদিও কথাটা জান্নাতকে রাগানোর জন্য বললাম। ওই কি বললা তুমি? এই বলে জান্নাত আমার কলার চেপে ধরলো। আমি জান্নাতের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে একটা চোর বসিয়ে দিলাম জান্নাতের গালে, আর বলতে লাগলাম, এই আপনাদের তো মানুষের সাহস কি করে হয় আমার কলার ধরার? আপনার ওই নোংরা হাত দিয়ে খবরদার আমাকে স্পর্শ করবেন না কখন। চোরটা খুব জোরে মারলাম। জান্নাত গেলে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। জান্নাত আমার দিকে এগিয়ে এসে আমার হাত ধরে বলতে লাগলো, আমাকে তুমি মারো কাটো, আমি কিচ্ছু বলবো না, তবু ওই মেয়ের কথা আমার সামনে বলো না প্লিজ। এই আপনার এইসব ন্যাকামি বন্ধ করেন। চোর মারার জন্য সরি। আপনার সাথে আমার সব সম্পর্ক 6 বছর আগেই শেষ। আমি আপনার কেউই নই। সো এইসব কথা আর বলবেন না দয়া করে। জান্নাত ছলছল চোখে আমার দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। তাতে আমার কি? আমি কম কষ্ট পাইনি এই জীবনে। আর শোনেন, আপনি বললেন না যে আপনার কোম্পানিতে চাকরি না করলে কোনো কোম্পানিতে আমার চাকরি হবে না। যদি কোনো কোম্পানিতে চাকরি না হয় তবে প্রয়োজনে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করবো, তবু আপনার কোম্পানিতে চাকরি করবো না। এই নোমান কারো কাছে হাত পাতে না, কথাটা মনে রাখবেন। এইসব তুমি বলছো নোমান? হ্যাঁ আমি বলছি ম্যাডাম। আমি বেঁচে থাকতে কখনো তুমি এই কাজ করতে পারবে না। কেন? হ্যাঁ, আপনি আবার কি হন? বেশি অধিকার দেখাতে আসবেন না। বেশি কিছু করলে আমি চলে যাব, লাগবে না আমার চাকরি। প্লিজ তুমি এভাবে বলো না। আর তুমি যাবে না, আমি কথা দিচ্ছি আমি তোমার উপরে বেশি অধিকার দেখাবো না। তুমি আমার সামনে থাকলেই হবে, তবু আমাকে ছেড়ে যেও না। বাহ ম্যাডাম বাহ, দারুণ নাটক। 6 বছর আগে কোথায় ছিল আপনার এইসব নাটক? আপনি একটা কাজ করতে পারেন, একটা সিনেমা ইন্ডাস্ট্রি খুলতে পারেন। আপনি এসব অভিনয় দারুণ চলবে। জান্নাত কিছু বলতে চেয়ে আর বলতে পারলো না। চোখে জল নিয়ে আমার কেবিন থেকে বেরিয়ে গেল। তার কথাগুলো শুনে আমার প্রচুর হাসি পাচ্ছে, আবার কষ্টও লাগছে। সে যদি আমাকে ছেড়ে চলে যেতে পারে তাহলে আমি কেন পারবো না? কিন্তু আমার ক্ষেত্রে অজানা এক পিছুটান কাজ করছে, জানি না কেমন পিছুটান। আজ রাতে অফিসের পক্ষ থেকে জান্নাত একটা পার্টির আয়োজন করেছে। কোম্পানির 5 বছর পূর্ণ হতে এই পার্টির আয়োজন। অফিসের সব স্টাফদের উপস্থিত থাকা বাধ্যতামূলক করা হয়েছে। আমি সব পার্টি পছন্দ করি না। সারিকার অনুরোধে রাজি হয়েছি। রাত 8টার সময় আমি রেডি হয়ে পার্টিতে উপস্থিত হয়েছি। সারিকা একটা সাদা শাড়ি পরে এসেছে। তাকে দেখলে যে কেউ প্রেমে পড়ে যাবে। আমি তো এক প্রকার ক্রাশ খেয়ে গেছি, কিন্তু জান্নাতের প্রতি একটা পিছুটান কাজ করছে। আমাকে দেখে অনেক খুশি হয়েছে যে আমরা দুইজন গল্প করছি। এমন সময় পেছন ফিরে দেখি জান্নাত আসছে। একটা কালো শাড়ি পরে এসেছে। তাকে দেখে আমার দু চোখ আটকে গেছে। এত সুন্দর মানুষ কি করে হয়? পরক্ষণে মনে পড়লো, বেইমান যতই সুন্দর হোক না কেন, সে তো বেইমানই। আমি চোখ সরিয়ে নিয়েছি। শারিকের সাথে হেসে হেসে কথা বলছি, আর দূর থেকে জান্নাত লুচির মতো ফুলছে। ফুলুক, তাতে আমার কি? না ফাটলে হয়েছে। সব গেস্টরাই হাজির হয়েছে। কেক কাটা হলো। আমি নিজ হাত দিয়ে শারিকাকে খাইয়ে দিলাম। শারিকা আমাকে খাইয়ে দিয়েছে। আমি এই অবস্থায় জান্নাতের দিকে তাকাইনি। আমি জানি তার চোখ দিয়ে আগুনের ফুলকি নামছে। তাকানো যাবে না। খাওয়া দাওয়া শেষে মিউজিক বাজানো হলো। যারা যারা কাপল তাদেরকে ডান্স করার জন্য অনুরোধ করা হলো। এমন সময় শারিকা আমার কাছে এসে বলল, চলেন আমরা ডান্স করি। হাই হাই, কি বলো এইসব? আমরা কি কাপল নাকি? জানেন, আমার খুব ইচ্ছা করতেছে। আমরা কাপল হই না তো কি হয়েছে, আপনাকে আমার সাথে ডান্স করতে হবে। এই বলে জোর করে আমাকে নিয়ে গেল। সব কাপলরা ডান্স করতেছে। শারিকা আমার গালে হাত রেখে ডান্স করা শুরু করে দিল। সবাই আমাদের ডান্স দেখে তাদের ডান্স বন্ধ করে দিল। সবাই হাততালি দিতে শুরু করলো। এক কথায় আমাদের অসাধারণ এক ডান্স শুরু হলো। এক পর্যায়ে শারিকা শাড়ি পায়ের সাথে পেঁচিয়ে পরে যেতে শুরু করলে
আমি তাকে ধরে ফেলি আর কোলে তুলে নিই। ব্যাস, আমাদের ডান্স করে শেষ। সবার কাছে নাকি অনেক ভালো লেগেছে আমাদের জুটিটা। শাড়িকে গিয়ে কোল থেকে নামিয়ে আমি জান্নাতকে খুঁজছি, তাকে একবারও দেখিনি। মেয়েটা কই গেল? আমার খুব টেনশন আছে। সে যদি আগের মাথায় কিছু করে ফেলে। খুঁজতে খুঁজতে দেখি যে টেবিলের এক কোনায় পড়ে আছে, অনেক ড্রিঙ্কস পান করেছে। আমি কাছে গিয়ে ডাক দিলাম, ম্যাডাম আপনি এখানে কেন? আর এত ড্রিঙ্কস কেন পান করেছেন? খবরদার আমাকে ছুবে না। এই তুমি কে? শাহরিকা কে? আমি কে? বুঝলাম, ড্রিঙ্কসের প্রভাবে উল্টাপাল্টা বকছে। আপনি বাড়ি যাবেন না? অনেক রাত হয়েছে। আপনি বাড়ি যাবেন কিভাবে? আমি বাড়ি যাবো না, এখানেই থাকবো, তুই যা। এইদিকে সবাই চলে যাচ্ছে। জান্নাত কিভাবে রেখে কিভাবে যাব? তাই কোনো কিছু না ভেবে তাকে কোলে তুলে নিলাম। এই আমাকে নামা, নামা বলছি। এই তুই কে রে? আমাকে কোলে নিছিস কেন? চুপ, একদম চুপ। জান্নাতের পাগলামি বেরিয়ে যাচ্ছে, তাই বাধ্য হয়ে 2টা চড় বেশি দিলাম। চড় না দিলে তার পাগলামি কমতো না। কোলে করে একেবারে গাড়িতে বসিয়ে দিলাম। ড্রাইভার আমাকে বলল, স্যার আপনি চলেন, না হলে ম্যাডাম সারা রাস্তায় পাগলামি করবে। আর আমার পক্ষেও সম্ভব না ওনাকে রুমে দিয়ে আসা, তাই আপনি আসেন। কি আর করার, তার সাথে আমিও গেলাম। সারা রাস্তায় জান্নাত আমার শাড়ির কলার চেপে ধরে আমাকে জড়িয়ে ধরে রেখেছে। গাড়ি থেকে নেমে সোজা জান্নাতকে কোলে করে রুমে নিয়ে গেলাম। জান্নাতকে তার বিছানায় শুয়ে দিলাম। হঠাৎ সে আমার গায়ে বমি করে দিছে। এমন সময় কান্না খারাপ লাগে। বিরক্তি নিয়ে ওয়াশরুমে পরিষ্কার করে আসলাম। লক্ষ্য করে দেখলাম তার শাড়িতে বমি লেগে আছে। এখন কি হবে? সত্যি হলো আমার ভালোবাসার মানুষ। তার বাড়িতে নাকি একজন কাজের বউ আছে। তাকে দিয়ে তার শাড়িটা চেঞ্জ করালাম। একটা নীল শাড়ি তাকে পরিয়ে দিয়েছে। আমি তাকে শুয়ে দিয়ে চলে আসার সময় সে আমার হাত ধরে এক ঝটকায় তার উপর ফেলে দিল। 2 হাত দিয়ে আমার শাড়ির কলা চেপে ধরেছে। আমি দম বন্ধ হওয়ার মতো অবস্থা। আমি তার এতটা কাছে যে তার প্রতিটা নিঃশ্বাস আমার মুখের উপর পড়েছে। মানুষ ড্রিঙ্কস পান করলে নাকি তার সব শক্তি দ্বিগুণ হয়ে যায়। জান্নাতের ক্ষেত্রে মনে হয় তাই হয়েছে। কি করছেন আপনি? ছাড়েন। আমি তো ছাড়ার জন্য ধরিনি তোমাকে। আমি তোমাকে ভালোবাসি রোমান, অনেক বেশি ভালোবাসি। দেখুন, আপনি নেশার করে এসব বকছেন। প্লিজ ছাড়ুন বলছি। ছাড়বো না। কি করবে? জোর করে ছাড়িয়ে নিব। আমিও জোর করে আমার অধিকার আদায় করে নিব। ছি, কি বলছেন এসব? আপনার লজ্জা করে না একটা পরপুরুষ কিভাবে জড়িয়ে রাখতে? ওই, আমি কোনো পুরুষকে জড়িয়ে ধরে রাখি নাই, আমি আমার স্বামীকে জড়িয়ে ধরছি। আর তার কাছ থেকে আমার অধিকার আদায় করে নিব আমি। আপনি একটা পাগল। দেখবে? দেখবে এই পাগলির কাণ্ড। এই বলে যেন জোর করে আমার ঠোঁটের সাথে তার ঠোঁট মিশিয়ে নিল। প্রায় 5 মিনিট এভাবে চলার পর আমাকে ছেড়ে দিল। আর এদিকে জান্নাত আমার শাড়ির কলার চেপে ধরেছে। আমার নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে। আবার ঠোঁটে ঠোঁট বন্ধ করে আমার নিঃশ্বাসের 12টা বাজিয়ে ফেলেছে। এরপর কি হয়েছে আমি আর জানি না, কারণ আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। ছোটবেলা থেকে আমার নিঃশ্বাসটা খুব খাটো। এরপর সকালে ঘুম থেকে উঠে দেখি জান্নাত আমাকে বুকের উপর নিয়ে শুয়ে আছে, আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমি নিজেকে ছাড়িয়ে নিলাম। কাল রাতের ঘটনা মনে করে আমার খুব রাগ হচ্ছে। ছি, আমার সাথে এটা কি হয়ে গেল? আমার ওঠা থেকে জান্নাত উঠে গেল। আমার দিকে তাকিয়ে মুসকে মুসকে হাসছে। আপনার সাহস কি করে হয় আমাকে জড়িয়ে ধরার? ও মা, সাহস লাগবে কেন? আমি আমার বরকে জড়িয়ে ধরেছি, অন্য কাউকে তো নয়। আপনার লজ্জা করে না এই কথা বলতে? না, লজ্জা করে না, কারণ আমি তোমাকে ভালোবাসি আর আমাদের 6 বছর আগে বিয়ে হয়েছে, সেই অধিকারে বলছি। আপনি একটা পাগল। আপনার সাথে কথা বলে আমি পাগল হয়ে যাব। তোমার পাগল কাল রাতে কি হয়েছিল তোমার মনে আছে? কি হয়েছিল মানে? আপনি আমার সাথে কিছু করেননি তো? আমি কেন বলবো? কাল রাতে অনেক কিছু হয়েছে, বুঝছো? আমি বলবো না। একদম চুপ। আমার ভুল হয়ে গেছে আপনাকে বাসায় পৌঁছে দাও, না হলে সারা রাত ওইখানে মাতাল অবস্থায় পড়ে থাকতেন। জানিস না, আমি তোমার বউ, এই জন্যই তো আমাকে তুমি ওইখানে পড়ে থাকতে দাওনি। আমি আর কিছু বললাম না। রাগে বিছানা থেকে নেমে দরজার কাছে চলে আসছি। এমন সময় জান্নাত দৌড়ে দরজার সামনে দাঁড়িয়ে গেল আর আমাকে বলতে লাগলো, কোথায় যাচ্ছ? যাও ফ্রেশ হয়ে আসো, আমি নাস্তা রেডি করছি। আমার বিন্দুমাত্র ইচ্ছা নেই আপনার বাসায় নাস্তা করার। আমার পথ ছাড়ুন। রাগ করছো কেন সোনা? তুমি তো এমন ছিলে না, আমার হাতে তৈরি নাস্তা খেয়ে তুমি এখান থেকে যাবে। আপনার এসব ড্রামা বন্ধ করেন তো, জাস্ট অসহ্য লাগছে। এই বলে জান্নাতকে জোর করে দরজার সামনে থেকে সরিয়ে দিলাম। মেন দরজায় গিয়ে দেখি বাইরের দরজা আটকানো। পিছন ফিরে দেখি জান্নাত মুসকে মুসকে হাসছে। আমার আর বুঝতে বাকি রইল না, এটা জান্নাতের কাজ। কি আর করার, বাধ্য হয়ে ফ্রেশ হয়ে আসলাম। আমি নাস্তার টেবিলে বসে আছি। কিছুক্ষণ পর জান্নাত অনেক ধরনের নাস্তা বানিয়ে নিয়ে আসলো। আমার পাশে চেয়ার টেনে বসলো। আমি নিচের দিকে তাকিয়ে আছি। কি ব্যাপার, নিচের দিকে তাকিয়ে কেন? আমাকে কি দেখতে ইচ্ছা করছে না? আপনি তাড়াতাড়ি নাস্তা দিয়ে আমাকে উদ্ধার করেন। বাবা, আমার বরটা দেখে অভিমান করছে। আচ্ছা এই নাও, এবার খাওয়া শুরু করো, আমি অপলক দৃষ্টিতে তোমার খাওয়া দেখবো। আমি আর কিছু না বলে তাড়াতাড়ি ফ্রেশ করে নাস্তা খাওয়া শুরু করলাম। 3 মিনিটের মধ্যে নাস্তা শেষ করলাম। জানো তো অভাব, আমি ইচ্ছে করেই এমন করেছি। এখানে আমার একটু ভালো লাগছে না। এই যে ম্যাডাম, এবার দরজাটা দয়া করে খুলে দিন। স্বামী, ও স্বামী, তোমাকে খুব আদর করতে ইচ্ছে করছে গো, কিন্তু আমার কপালটাই খারাপ, আমার স্বামীটা বড্ড রাগী। এই, আপনি কিন্তু লিমিট ক্রস করছেন। স্বামী প্লিজ রাগ করো না, আমি দরজা খুলে দিচ্ছি।
ধন্যবাদ। আর হ্যাঁ, সাথে একটা মানসিক ডাক্তার দেখিয়ে নেবেন, কেমন? এই কথা শোনার পর জান্নাত খুশিতে মেতে উঠেছে। আমি দ্রুত তার বাড়ি থেকে চলে আসলাম। বাড়িতে আসার পর আমার ড্রেসগুলো ছোট বোন তানহাকে দিলাম ধোয়ার জন্য। তানহা আমার কাপড়গুলো হাতে নিতেই বলল, ভাইয়া, তোর বডি থেকে ফ্যামিলি বডি স্প্রের গন্ধ আসছে কেন? আর হ্যাঁ, এসব লিপস্টিকের তাক কেন? সত্যি করে বল, কার রাতে কই ছিলি? গেছে রে গেছে, মান সম্মান সব গেছে। ছোট বোনের কাছ থেকে হাজার রেহাই নেই। ওরে আমার পুষ্কি বোন, তোর সব জানতে হবে না। যা, এগুলো ধুয়ে নিয়ে আয়। ওই, একদম পুছিয়ে বলবি না, আমি সব বুঝি। তুই নিশ্চয়ই অন্য কোনো মেয়ের সাথে করছিস। ওই, এটা কি রে? কিছু না। এই বলে তানহা মুখ চেপে আমার রুম থেকে দৌড়ে চলে গেছে। আর আমি থ হয়ে বিছানায় বসে আছি। অতপর রেডি হয়ে আগের মতো আবার অফিসে চলে গেলাম। ইদানিং সারিকার সাথে আমার খুব ভালো জমে উঠেছে। সারিকা অফিসে আসলে আমার খোঁজ খবর নেয়। মাঝে মাঝে আমার জন্য খাবার রান্না করেও নিয়ে আসি। আমি সারিকাকে বেস্ট ফ্রেন্ড মনে করি, এর বেশি কিছু না। আজকে জান্নাত অফিসে এসেছে। আমি ওয়েটিং রুমে বসে বসে সারিকার সাথে গল্প করছি। আমার মাথায় একটা দুষ্ট বুদ্ধি চেপেছে। জান্নাতকে দেখে বলতে শুরু করলাম সারিকার উদ্দেশ্যে, বাবু তুমি খাইছো? না বাবু, আমি তোমাকে ছাড়া কিভাবে খাই বলো তো? আমি খাইয়ে দিব বাবু। বাবু, তোমার হাতেই তো আমি খাবো। জান, আমি যখন বাসায় থাকি তোমাকে খুব মিস করি। তাই নাকি সোনা? হ্যাঁ গো জান। জান্নাত দিকে তাকিয়ে দেখি তার চোখ দিয়ে জল পড়তেছে। আমাকে দেখে বারবার আড়াল করার চেষ্টা করছে। নোমান, তাড়াতাড়ি আমার কেবিনে আসো। আর এদিকে সারিকা মুসকে মুসকে হাসছে। আমারও খুব হাসি পাচ্ছে। মনে মনে ভাবছি বুদ্ধিটা কাজে লেগেছে। আমি ভয়ে ভয়ে জান্নাতের কেবিনে গেলাম। যা মাত্র জান্নাত আমার শার্টের কলার চেপে ধরে বলতে শুরু করলো, ওই কুত্তা শয়তান, তোর লজ্জা করে না ঘরে বউ রেখে অন্য মেয়েকে বাবু জানো বলতে? শাহরিকার দিকে তাকালে তোকে আমি খুন করে ফেলবো। এ বলে কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরলো। আমি পিছন ফিরে দেখি অফিসের অন্যান্য স্টাফরা সবাই হা করে আমাদের দিকে তাকিয়ে আছে। কি করছেন ম্যাডাম? ছাড়ুন বলছি, সবাই দেখছে তো। ছাড়বো না আমি। আমাকে কষ্ট দিতে খুব ভালো লাগে, তাই না? ম্যাডাম আপনি ছাড়ুন তো, আমার খুব লজ্জা লাগছে। আমার একটা সম্মান আছে। আমি আমার বরকে ধরেছি, তাতে মানুষের কি? আমি জোর করে জান্নাতকে ছাড়িয়ে দিলাম। রাগে অফিস থেকে সোজা বাসায় চলে এসেছি। তার উপর কি একটা অবস্থা, আজ মনে হয় অফিসে যাওয়া হবে না। জান্নাতের রোমান্টিক অত্যাচার আমার একদম অসহ্য লাগছে। রাতে খাওয়া দাওয়ার পর আমি শুয়েছি। এমন সময় অচেনা নাম্বার থেকে কল আসলো। হ্যালো, আসসালামু আলাইকুম। কে আপনি? কি গো, আমাকে চিনতে পারছো না? আজব তো, আপনি আবার শুরু করেছেন ম্যাডাম। রাগ করছো কেন গো? আমার প্রাণের স্বামী, একটু মিষ্টি করে কথা বলা যায় না বুঝি? কি গো, চুপ করে আছো কেন? কথা বলছো না কেন? আপনি কি আমাকে একটু শান্তিতে থাকতে দেবেন না? না গো না, আমার বরটাকে একটু অত্যাচার করতে তো হবেই। আমি আপনার স্বামী নই। আপনার লজ্জাও উচিত। অচেনা মানুষকে তার ইচ্ছার বিরুদ্ধে বারবার স্বামী ডাকা। রাগ করছো কেন সোনা? তুমি জানো তোমাকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হচ্ছে। যখন তুমি অফিসে শাহরিকার সাথে হেসে হেসে কথা বলছো, কষ্টে আমার বুকটা ছিঁড়ে যাচ্ছিল। তুমি শুধু আমার, আর তুমি আমার না হলে আমি অন্য কাউকে তোমার হতে দেব না। এত যখন দরদ দেখাচ্ছেন তাহলে ছেড়ে কেন চলে গিয়েছিলেন? যেন চুপ করে আছি। কি হলো বলেন? আমি জানি এই উত্তর আপনার কাছে নেই। আপনি নিজের স্বার্থের জন্য আমাকে বলে দিয়েছেন। শুভরাত্রি, ভালো থাকবেন। এ বলে কল কেটে দিলাম। ভালোবাসা কোনো ছেলে খেলা নয়। মন চাইলে ভালোবাসবে, মন চাইলে ছুড়ে ফেলে দেবে। তা হবে না, কখনোই না। আমি ভাবতেছি কালকে অফিসে যাব। যেহেতু আমি চাকরি করি, সেহেতু আমাকে আমার দায়িত্ব পালন করতে হবে। জান্নাতের সাথে একটা কথা বলবো না, মনে মনে প্রতিজ্ঞা করে ফেললাম। সকালে রেডি হয়ে আগের মতো অফিসে চলে গেলাম। অফিসে সবার সাথে সুন্দর করে কথা বলছি। পিয়নকে ডেকে পাঠালাম। স্যার, আমাকে ডেকেছেন? জি, তুমি এক কাজ করো, আমাদের সারিকা ম্যাডাম আছে না, তাকে আমার আন্ডারে কাজ করার জন্য বলো। মানে সে আমার অ্যাসিস্ট্যান্ট হবে। কিন্তু স্যার, জান্নাত ম্যাডাম জানতে পারলে খুব রাগ করবে। আপনি তো উনার পিএস। জান্নাত ম্যাডাম জানুক বা না জানুক, তাতে আমার কিছু যায় আসে না। আমাকে বেশি জোর করলে এই মুহূর্তে চাকরি ছেড়ে চলে যাবো, ব্যাস। রাগ নিয়ে এই কথাগুলো বললাম। জি স্যার, আপনার ইচ্ছায় কাজ হবে। আমি সাহরিকা ম্যাডামকে বলতেছি আর সব ব্যবস্থা করে দিতেছি। ওকে, যাও। কিছুক্ষণ পর জান্নাত আমার কেবিনে আসলো আর আমাকে বলতে লাগলো, কেমন আছো সোনা? আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে কাজ করছি। কি হলো সোনা, কথা বলতেছো না কেন? আমার উপর রাগ করেছো? প্লিজ লক্ষ্মীটা, রাগ করো না। এই দেখো, তোমার পছন্দের শাড়ি পরে এসেছি। তুমি তো সবসময় বলতো আমাকে নাকি সাদা শাড়িতে বেশ মানায়। দেখো, তোমার জন্য সাদা শাড়ি পরে এসেছি আমি। আমি তারপরে জান্নাতের দিকে তাকাইনি। কি ব্যাপার, কথা বলতেছো না কেন? আমি চুপ করে আছি। জান্নাত আমার হাত ধরে তার দিকে ঘুরিয়ে নিল। আমি নিচের দিকে তাকিয়ে আছি। প্লিজ কথা বলো আমার সাথে, আমার খুব কষ্ট হচ্ছে তো। আপনি দয়া করে যদি আমাকে একা থাকতে দিতেন, অনেক উপকৃত হতাম। আমার কাছ থেকে এমন জবাব শুনে জান্নাত থ হয়ে গেছে। অনেকটা করুণ স্বরে বলতে লাগলো, কি গো, কি হয়েছে তোমার? আমার দিকে তাকাচ্ছ না কেন? তুমি না আমার স্বামী। স্বামী স্ত্রীর দিকে তাকাবে আর তার সাথে কথা বলবে, আদর করবে, কিন্তু তুমি তো একটাও করতেছো না।
আমি কেবিন থেকে উঠে সোজা বের হতে যাব, এমন সময় জান্নাত আমার হাত ধরে আমাকে তার দিকে এক ঝটকায় ঘুরিয়ে নিল। 2 হাত আমার ঘাড়ের উপর রাখলো। আমার স্বামীটার এত রাগ কেন? কিছুই বুঝি না। কি অসভ্যতা শুরু করে দিয়েছেন আপনি? নিজের স্বামীর সাথেই তো অসভ্যতা আমি করছি, তাতে কি? এই তুমি আমাকে জড়িয়ে ধরছো না কেন? আমাকে দেখে কি তোমার একটু ফিলিংস আসছে না? আমি আর কিছু না বলে জান্নাতের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সোজা কেবিন থেকে বের হয়ে আসলাম। একটা পাগল মেয়ের কাণ্ড আমার কাছে বিরক্ত লাগছে। সারিকা কেবিনে গিয়ে বলল, সারিকা, আজ থেকে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট। কিন্তু আপনি তো পিএস। দেখো আমি নতুন, আর এসব কাজ আমি জানি না। জান্নাত ম্যাডামের কাছ থেকে আমি কাজ শিখে নিতে পারবো না, কারণ জানোই তো উনি কেমন রাগী। সারিকা মুচকি এসে বলল, জানি স্যার, আমি সব জানি। ঠিক আছে, আজ থেকে আমি আপনার কেবিনেই কাজ করব, আর অফিসের সব কাজ আপনাকে শিখিয়ে দিব। ওকে প্রিয়তমা। দুষ্টুমি করে সারিকাকে বললাম। আচ্ছা, আপনাকে একটা কথা বলি। একটা কেন, হাজারটা বলতে পারো। না মানে, আজ থেকে আমি কি আপনার প্রিয়তমা হতে পারি? কেন নয়, অবশ্যই। তুমি তো আমার একজন ভালো বন্ধু, আর বন্ধু তো প্রিয়তমাই, তাই নয় কি? এই কথা বলার সাথে সাথে সারিকার দিকে তাকিয়ে দেখি তার হাসি মাখা মুখটা কালো হয়ে গেছে। আমাকে গম্ভীর গলায় উত্তর দিল, আচ্ছা ঠিক আছে। বুঝলাম মন খারাপ করেছে, কিন্তু কেন যে সেটাই জানি না। আচ্ছা, আমি পিয়নকে বলে রেখেছি, ও সবকিছুর ব্যবস্থা করে দিবে। এখন যাই। এই বলে সারিকার কেবিন থেকে চলে আসলাম। কিছুক্ষণ পর সারিকা আমার কেবিনে শিফট হলো। এই খবর অবশ্য জান্নাত জেনে গেছে, তাই আমাকে ডেকে পাঠালো তার রুমে। মিস্টার নোমান, আপনি নাকি সাহরিকাকে আপনার সহকারী হিসেবে নির্বাচন করেছেন। আমি থাকলে আপনি এসব কেন করেছেন? আমার পারমিশন নিয়েছেন? পারমিশনের কি আছে এখানে? আপনি যে আমাকে জোর করে এখানে চাকরিতে রেখেছেন, আমার ইচ্ছার বিরুদ্ধে সব কাজ করাচ্ছেন, আমার পারমিশন নিয়েছেন? তুমি কিন্তু কিছু বলতে কেউ আর বলতে পারলো না জানো। আপনি কিছুই বলতে পারবেন না, কারণ জবাব আপনার কাছে নেই। ওকে বাই, আমি এখন আমার কাজে যাই। এই বলে তার রুম থেকে বেরিয়ে আসলাম। যেমন প্রশ্ন তেমন জবাব। এভাবে 5 দিন চলে গেল। এই 5 দিন আমি একবারও জান্নাতের সাথে কথা বলিনি। জান্নাত অনেক চেষ্টা করেছে, কিন্তু আমার মুখ থেকে একটা কথা বের করতে পারিনি। আজকে সারিকার সাথে মজা করে অনেক কথা বললাম। সারিকাকে প্রিয়তমা বলে ডাকি। জান্নাত আমাদের গল্প করতে দেখে রাগে অফিস থেকে বাসায় চলে যায়। জান্নাত বাসায় যাওয়ার 20 মিনিট পর আমার নাম্বারে কল আসে। আমি কল রিসিভ করতে ওপাশ থেকে বলতে শুরু করলো, স্যার, আপনি এক্ষুনি জান্নাত ম্যাডামের বাসায় চলে আসেন। কেন, কি হয়েছে? আর আপনি কে? জান্নাত ম্যাডামের কিছু হয়নি তো? আমি উনার ড্রাইভার বলতেছি। ম্যাডাম গাড়ি থেকে নেমে এক দৌড়ে রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিয়েছে। আমার মনে হচ্ছে উনি উল্টাপাল্টা কিছু করে বসবেন। প্লিজ স্যার, আপনি তাড়াতাড়ি আসেন, না হলে ম্যাডাম রাগের বসে কি করবে আমি নিজেই জানি না। ওকে, আমি আসছি। এই কথা শোনার পর আমার বুকের ভিতর চিনচিন করে ব্যথা শুরু হয়ে গেছে। কেন যে ব্যথা হচ্ছে আমি নিজেই জানি না। জান্নাতের প্রতি কি তাহলে আমার ভালোবাসা জমে গেছে? 7 পাঁচ না ভেবে জান্নাতের বাসায় চলে গেলাম। তার রুমের কাছে গিয়ে ডাকেছি, ম্যাডাম দরজা খোলেন। অনেকবার ডাকার পর কোনো সারা শব্দ নেই। আমার খুব টেনশন হচ্ছে, তাই দরজা ভাঙার সিদ্ধান্ত নিলাম। আমি ড্রাইভার সহ একটা হাতুড়ি নিয়ে দরজার লক অনবরত অনেকক্ষণ বাড়িয়ে দেওয়ার পর দরজা খুলে গেছে। দরজা খুলে আমি যা দেখেছি তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। রুমের মেঝে রক্ত দিয়ে ভেসে গেছে। জান্নাত রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। তাকে এই অবস্থায় দেখে কষ্টে আমার বুকটা ছিঁড়ে যাচ্ছিল। আমার শরীরে সমস্ত শক্তি মনে হচ্ছে হারিয়ে যাচ্ছে। নিজের অজান্তে চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছি। জান্নাতকে তাড়াতাড়ি করে কোলে তুলে নিলাম। তার হাতের শিরা কাটা, রক্ত পড়তে আছে, ধারালো একটা ছুরি পড়ে আছে। আমার আর বুঝতে বাকি রইল না। জান্নাত আমার দেওয়া অবহেলা সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেছে। ড্রাইভার সহ তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলাম। এমার্জেন্সিতে ভর্তি করালাম। ডাক্তার স্পন্দন চেক করে বলল, পেশেন্ট এখনো বেঁচে আছে, আপনি তাড়াতাড়ি 5 ব্যাগ রক্তের ব্যবস্থা করেন 1 ঘন্টার মধ্যে। স্যার রক্ত আমি দেব। পাগল নাকি আপনি? 5 ব্যাগ রক্ত দিলে তো আপনার মারা যাওয়ার সম্ভাবনা আছে। আমি সাথে সাথে ডাক্তারের পায়ে পড়ে গেলাম আর বলতে শুরু করলাম, আমার জান্নাতের রক্তের গ্রুপ এবি নেগেটিভ, আর এই মুহূর্তে রক্ত ম্যানেজ করা আমার পক্ষে অসম্ভব। আর আমার ব্লাড গ্রুপ ও পজিটিভ। তাই প্লিজ আপনি না করবেন না। আমি জান্নাতকে হারাতে চাই না, প্লিজ ডাক্তার। এই কথা বলে কাঁদতে শুরু করলাম। আপনি প্লিজ শান্ত হন। আমরা চাই পেশেন্ট বেঁচে যাক, আর আমরা সেই চেষ্টাই করছি। আপনি যখন রক্ত দিতে চাচ্ছেন আমরা না করব না, তবে একটা শর্ত আছে। জি বলুন ডাক্তার, আমি সব সত্য মানতে রাজি আছি। আপনাকে একটা পেপারে জবানবন্দি দেওয়া লাগবে যে আমি স্বেচ্ছায় 5 ব্যাগ রক্ত দিচ্ছি। আমি যদি মারা যাই এর জন্য কেউ দায়ী নয়। ডাক্তারের কথা শুনে আমার পুরো শরীর কাঁপতেছে। আমার মৃত্যুর মধ্য দিয়ে জান্নাত যদি বেঁচে যায় আমি তাতেই খুশি। মানুষ ভালোবাসার জন্য কত কি করে, আর আমি সামান্য রক্ত দিতে পারবো না তা কি করে হয়? কোনো কিছু না ভেবে পেপারে সই করে দিছি। সই করার সময় আমার হাত প্রচুর কাঁপছে। 2 বার কলম হাত থেকে পড়েও গেছে। পরে প্রায় 24 ঘন্টা পর আমার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর আমার পুরো শরীর স্বাভাবিক আছে। একটা নার্সকে ডেকে জিজ্ঞেস করি,
জান্নাত কেমন আছে, তার এখন কি অবস্থা। নার্স আমাকে এ সম্পর্কে কিছুই বললো না, শুধু এটুকুই বলেছে, পেশেন্টের জ্ঞান না ফেরা পর্যন্ত আমরা কিছুই বলতে পারছি না। আর হ্যাঁ, আপনার শরীর থেকে 5 ব্যাগ রক্ত নেওয়া হয়নি, আমরা 3 ব্যাগ পর্যন্ত নিয়েছি, বাকি 2 ব্যাগ হাসপাতাল থেকে ম্যানেজ করেছি। আমাদের বড় ডাক্তার বলে দিয়েছে আপনার কাছ থেকে যেন বেশি রক্ত না নিই। আপনি পেপারে সই করার পর আমরা মিটিংয়ে বসেছি, সেখানে আপনার আবেদন নাকচ করে দেওয়া হয়েছে। নার্সের কথা শুনে আমি মনে মনে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম। আল্লাহ চাননি যে আমার কোনো ক্ষতি হোক, এই জন্য মনে হয় আমি বেঁচে আছি। জান্নাতের কথা মনে পড়তে আমার খুব কষ্ট হচ্ছে। তার কোনো ক্ষতি হবে না তো? প্রচুর টেনশন নিয়ে হাসপাতাল বেঞ্চে বসে বসে অপেক্ষা করছি কখন জান্নাতের জ্ঞান ফিরবে, সে আশায় আছি আমি। প্রায় 6 ঘন্টা পর একজন ডাক্তার আমাকে বলল, জান্নাতের জ্ঞান ফিরেছে, পেশেন্ট এখন বিপদমুক্ত আছে, আপনি চাইলে দেখা করতে পারেন। ডাক্তারের কথা শুনে আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম। তাড়াতাড়ি করে উজু করে আগে 2 রাকাত নফল নামাজ পড়ে শুকরিয়া আদায় করে নিলাম হাসপাতালের মসজিদ থেকে। নামাজ পড়ে এমন সময় জান্নাতের কেবিনে ঢুকবো, তার আগে আমি এমন পরিস্থিতি দেখবো কল্পনাই করতে পারিনি। জান্নাতের কেবিনে একটা ছেলে তার সাথে হেসে হেসে কথা বলছে। জান্নাতও তার কথা শুনে হেসে যাচ্ছে। আরো বেশি অবাক হলাম, ছেলেটা জান্নাতের শরীরে বিভিন্ন জায়গায় হাত দিচ্ছে, আর জান্নাত বারবার হেসে হেসে তার হাত ছড়িয়ে দিচ্ছে। তাদের আচরণ দেখে মনে হলো স্বামী স্ত্রী। আমি ওর কেবিনে ঢুকলাম না, হয়তো তাদের ডিস্টার্ব হবে, তাই মনে অনেক কষ্ট নিয়েই কেবিনের দরজার সামনে থেকে চলে আসলাম। তাহলে কি জান্নাত এতদিন আমার সাথে ছলনা করেছে? সব তার অভিনয় ছিল? ছি, মানুষ কিভাবে এতটা নিচে নামতে পারে? নিজের অজান্তেই আমার চোখের জল গড়িয়ে পড়ছে। এই মুহূর্তে আমার মনে হচ্ছে সবচেয়ে অসহায় ব্যক্তি আমি। ছেলেটা জান্নাতের সাথে হেসে হেসে কথা বলছে, বারবার গায়ে হাত দিচ্ছে। তাদের এইসব দৃশ্য দেখে কষ্টে আমার বুক ফেটে যাচ্ছে। এরপর এক মুহূর্ত আমি ওইখানে আর থাকিনি, সোজা বাসায় চলে এসেছি। আমার এই অবস্থা দেখে মা বলতে লাগলো, বাবা, তোর কি হয়েছে? আর কাল সারাদিন তো বাসায় আসলি না, তোর মুখটা কেমন জানি শুকিয়ে গেছে। মা আমার কিছুই হয়নি, আসলে একজন ইমার্জেন্সি পেশেন্টকে রক্ত দিয়েছি তো, এই জন্য বাসায় আসতে পারিনি। ও, ভালো করেছিস বাবা, মানুষের জীবন বাঁচানো মহৎ কাজ। যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। মা, আমার কাছে কিছু ভালো লাগতেছে না, আমি পরে খেয়ে নেবো। কেন, কি হয়েছে? আমার কাছে সব খুলে বল, নিশ্চয় তোর কিছু হয়েছে। আমার কিছু হয়নি, আমার খুব ঘুম পাচ্ছে, এখন ঘুমাবো। এই কথা বলে রুমে চলে আসলাম। আজকে আমার মনটা ভেঙে কাচের মতো টুকরো টুকরো হয়ে গেল। যা ভেবেছিলাম জান্নাতকে আপন করে নিব, কিন্তু সে তো আমার আপন হলো না। আমার খুব কান্না পাচ্ছে হাসপাতালের এসব দৃশ্য দেখে। শরীর প্রচুর ক্লান্ত, কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পেলাম না। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগের মতো অফিসে চলে গেলাম। অফিসে সবাই আছে, কিন্তু জান্নাত আজকে অফিসে আসলো না। নিজের কাছে খুব খারাপ লাগছে। শারিকের সাথে আজকে তেমন কথা বলিনি। অফিসে সে সন্ধ্যার সময় বাসায় যাওয়ার সময় দেখতে পেলাম জান্নাত আর ওই ছেলেটা রেস্টুরেন্টে প্রবেশ করছে। বুঝলাম জান্নাত আর আমার মনে নিয়ন্ত্রণ নেই। আমি আগে জানতাম বেঈমান কখনো ভালো হয় না। 6 বছর আগে সে আমার মন ভেঙে দিছে। তার আশা করাটা নিছক বোকামি। এভাবে 1 সপ্তাহ হলো আমি অফিসে যাওয়া আসা করছি। এই 1 সপ্তাহে জান্নাত একবারও অফিসে আসেনি। আগের মতো আর আমাকে কলও দেয় না। সেদিন আমি নিজ থেকে তাকে কল দিয়েছি, কিন্তু তার ফোন ব্যস্ত পেয়েছি। আজ 8 দিন পর জান্নাত অফিসে এসেছে। তাকে দেখে আমি শারিকের সাথে হেসে হেসে কথা বলছি তার রিয়েকশনটা দেখার জন্য, কিন্তু না, জান্নাত আমার এই আচরণে কোনো রিয়েক্টই করেনি। উল্টে সে আমাদের এই অবস্থা দেখে মুসকে মুসকে হাসছিল। আমি তো পুরাই অবাক। এই কি সেই জান্নাত? অন্য মেয়ের সাথে আমাকে কথা বলতে দেখলে রেগে মেগে আগুন হয়ে যেত। কি কারণে তার এই পরিবর্তন হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না। কিছুক্ষণ পর একজন পিয়ন আমাকে বলল জান্নাত নাকি আমাকে ডেকে পাঠিয়েছে। অনেকটা উত্তেজনার ভাব নিয়ে জান্নাতের কেবিনে প্রবেশ করলাম। কেমন আছেন ম্যাডাম? নোমান, আপনাকে কি কারণে ডেকেছি জানেন? জান্নাত আমাকে আপনি করে ডাকছে। এটা শুনে কিছুটা কষ্ট পেলাম। হয়তো আমি এখন তার কেউই নই, এই জন্য আপনি করে সম্বোধন করছি। না ম্যাডাম, কাল থেকে একজন নতুন পিএস আসবে। আপনাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে পিএস এর, যে দায়িত্বটা আর দেওয়া হচ্ছে না আপনাকে। আপনার মন চাইলে এখানে অন্য পদে থাকতে পারেন, মন না চাইলে অন্য কোম্পানিতে চলে যেতে পারেন। আমরা কারো ইচ্ছার বিরুদ্ধে জোর করি না, আপনি আবার আসতে পারেন। আমাকে কিছু বলার সুযোগই দিল না জান্নাত। এতটা বিরক্তির কারণ হয়ে গেলাম আমি তার কাছে। সে যখন আমাকে রাখতে চাচ্ছে না, আমিও তার কাছে চোখের সামনে থাকবো না। আজ থেকে মুক্ত করে দিলাম তাকে। অন্য কোম্পানিতে আমাকে চাকরি করতে হবে এখন। অবশ্যই একটা চাকরি ছেড়ে তার লেটার জমা দিয়ে আমি চলে এসেছি। অনেকটা কোম্পানিতে অ্যাপ্লাই করলাম। 1 সপ্তাহ পর আল্লাহর রহমতে আমার চাকরি হয়ে গেল কম্পিউটার অপারেটর পদে। এখানে মোটামুটি সবাই ভালো। কিছুদিন পর শারিকের সাথে আমার দেখা। শারিক আমাকে দেখে বলতে লাগলো, আপনি খুব খারাপ, পচা। কেন, আমি কি এমন করেছি যার জন্য খারাপ হয়ে গেলাম? আপনি আমাদের ছেড়ে কেন চলে এসেছেন জানেন? সবাই আপনার কথা বলতেছে। ও আচ্ছা, এই কথা। তা সবাই বলতে কি জান্নাত ম্যাডাম আমার কথা বলে? না তো, জান্নাত ম্যাডামের নতুন একজন পিএস এসেছে। জানেন, সে খুব রাগী, কারোর সাথে তেমন কথাই বলে না, শুধু জান্নাত ম্যাডামের কেবিনে সারাক্ষণ থাকে। ভালো তো,
জান্নাত ম্যাডাম খুশি থাকলে হয়েছে। আচ্ছা ওইসব বাদ দাও, তারপর বলো কেমন আছো? আপনাকে ছাড়া কি ভালো থাকতে পারি? স্বার্থপরের মতো আমাদের ছেড়ে চলে গেছেন। খুব মিস করি আপনাকে। কিছু কিছু ক্ষেত্রে আপন মানুষদের ছেড়ে চলে যেতে হয় তাদের খুশির জন্য। কিন্তু আমি তো খুশি নেই। আরে পাগলি, এই কথা মানে তুমি বুঝবে না। আচ্ছা তাই নাকি? হুম। আচ্ছা আমার তো সময় একদম নেই, অফিসে যেতে হবে। আমরা পরে কথা বলবো, বাই। আচ্ছা ভাই, খুব মিস করব আপনাকে। আমি তার এই কথা শুনে শুধু মুচকে হাসলাম। এরপর অফিসে চলে গেলাম। অফিসে গিয়ে কিছুতেই কাজে মনোযোগ দিতে পারছি না। বারবার শারিকার এই কথাগুলো মনে পড়ছে। জান্নাত কি তাহলে আমার সাথে ছলনা করেছে? কিন্তু কেন সে এমন করেছে? আমার মন নিয়ে খেলা করেছে। আমি তার কথা মনে করে নিজেকে কষ্ট দিব না। সে আমার কেউই নয়, আগেও ছিল না। যা ছিল সব দুঃস্বপ্ন ছিল। এভাবে কেটে গেল 2 মাস। এই 2 মাসে একবারের জন্য জান্নাতের চেহারা আমি দেখিনি। মাঝে মাঝে খুব ইচ্ছে করতো, কিন্তু ইচ্ছেগুলোকে মনের ভিতর কবর দিয়ে দিয়েছি। আজকে আমার মা হঠাৎ করে আমাকে বলল আমাকে নাকি তিনি বিয়ে করাবেন। তার মৃত্যুর আগে আমার বিয়ে এবং নাতনির মুখ দেখতে চান। মা এমন ভাবে কথাগুলো বললো, আমি আর কিছু বলতে পারিনি। মায়ের আবেদন তো আর ফেলে দেওয়া যায় না, তাই আমিও বলে দিয়েছি, মা আপনি যাকে ভালো মনে করেন তাকে আমি বিয়ে করব, আপনার অবদ্ধ আমি হতে পারবো না। কথাগুলো বলার সময় আমার 2 চোখ ভিজে গেল। রাতে বালিশে মুখ গুজে অনেক কেঁদেছি। জান্নাতকে আমার জীবনসঙ্গী আর করতে পারবো না। কিন্তু আমি জান্নাতকে ঠকাইনি। সে এই অভিযোগ আমার বিরুদ্ধে করতে পারবে না। উল্টে সে আমাকে ঠকিয়েছে, ভেঙে দিয়েছে আমার বিশ্বাস। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি গেস্ট রুমে একজন ভদ্র মহিলা এবং একজন ভদ্রলোক বসে মায়ের সাথে গল্প করছে। আমাকে দেখা মাত্র মা বলতে লাগলো, এই তো আমার ছেলে এসে গেছে। আমি তাদেরকে সালাম দিয়ে মায়ের পাশে দাঁড়িয়ে আছি। ভদ্র মহিলাটি জিজ্ঞেস করলো আমাকে, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আন্টি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। নুমান, এনারা তোকে দেখতে এসেছে। তাদের মেয়ে নাকি তোকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। আমিও আর না করতে পারিনি। মেয়েটা দেখতে খুব লক্ষ্মী। ওই দিন দুপুরে আমাদের বাসায় এসেছিল। কথাটা শুনে একটু অবাকই হলাম। মেয়ে আমাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে তার বাবা মায়ের কাছে? কে হতে পারে সে মেয়ে? মনে মনে ভাবছি। আসলে বাবা, সাহরিকা নাকি তোমার সাথে চাকরি করে। আমাদের একমাত্র মেয়ে। তোমার কথা প্রতিদিন আমাদের বলে। তোমার আচার ব্যবহারে নাকি সে মুগ্ধ। তাই তো আমাদেরকে পাঠিয়েছে। আমি অনেক লজ্জা পেয়ে মাথা নিচু করে আছি। আপনাদের যে ভালো মনে হয় তাই করেন, আমার কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ বাবা, আমি অনেক খুশি হয়েছি। আমাদের মেয়ের সুখ মানেই আমাদের সুখ। আচ্ছা আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আপনার মায়ের সাথে সব কথা বলে রাখুন। আচ্ছা বাবা, তুমি অফিসে চলে যাও। ওইখান থেকে বিদায় নিয়ে আমি অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। জান্নাতের কথা মন থেকে মুছে ফেললাম। জান্নাত নামে দুনিয়ার কেউই নেই। অফিসে আসার পর বস বলতে লাগলো, আজ বিকেলে মিটিং আছে, রাত 10টার আগে কোনো ছুটি নেই। একটা বড় ডিল আছে এবং কিছু পার্টির আয়োজন করা হয়েছে, সবাইকে থাকা লাগবে। বিকেল 5টার সময় মিটিং এ অংশগ্রহণ করলাম। কিছুক্ষণ পর আমার চোখ আটকে গেল এক সুন্দরী রমণীকে দেখে। নীল শাড়ি পরা, খোবায় বেলি ফুলের মালা, একদম অপসরের মতো লাগছে তাকে। ভালো করে তাকে দেখি, এটা যে জান্নাত। আবার চোখ সরিয়ে দিলাম। কেন জানি না তাকে দেখলে আমার খুব কষ্ট হয়। নিজেকে অনেক কষ্টে সামলে নিয়েছি আমি। জান্নাতকে এখানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ করা হয়েছে। আমাকে জান্নাত দেখেও না দেখার ভান করে আছে। আমি টেবিলের এক কোণায় চুপটি মেরে বসে আছি। সবাইকে কিছু বলার জন্য অনুরোধ করা হয়েছে, সবাই বক্তব্যও রেখেছে, কিন্তু আমি রাখিনি। এই সময় কিছু বলার ভাষা আমি হারিয়ে ফেলেছি। সন্ধ্যা 6টার দিকে মিটিং শেষ হয়েছে। এরপর পার্টি শুরু হলো। জান্নাতের সাথে এই ছেলেটাকে আমি দেখেছি। তারা দুজনে একসাথে হাত ধরে হেঁটে বেড়াচ্ছে। এইসব দৃশ্য আমাকে খুব কষ্ট দিচ্ছে। কি অন্যায় ছিল আমার, যার জন্য এত বড় শাস্তি আল্লাহ আমাকে দিচ্ছে। আমি একটা চেয়ার টেনে বসে আছি আর জান্নাতের এসব কাণ্ড কারখানা দেখছি। কিছুক্ষণ পর ছেলেটা জান্নাতের জোর করে ড্রিঙ্কস পান করাচ্ছে। প্রথমে জান্নাত বাধা দিলেও এখন আর বাধা দিচ্ছে না, স্বেচ্ছায় ড্রিঙ্কস পান করেই যাচ্ছে। জান্নাত পুরোপুরি নেশা অবস্থায় রয়েছে। ছেলেটা তার শরীরের আপত্তিকর জায়গায় বারবার হাত দিচ্ছে, তাকে নিয়ে যাচ্ছে গাড়ির দিকে। ব্যাপারটা আমার কাছে কৌতূহল মনে হলো। জান্নাতকে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিবে এমন সময় আমি গাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। ভাই, কোনো সমস্যা? গাড়ির সামনে থেকে সরুন। না তো, কোনো সমস্যা নেই। তাহলে গাড়ির সামনে দাঁড়ালেন কেন? জান্নাত ম্যাডামকে নিয়ে কোথায় যাচ্ছেন আপনি? সেই প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে নাকি? আপনি কে? এটা আমাদের ব্যাপার। একটা মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে ড্রিঙ্কস পান করি, তাকে আবার গাড়ি করে নিয়ে যাচ্ছেন, এটা তো অন্যায়। বেশি কথা বলবেন না, না হলে কিন্তু না হলে কি মারবেন? প্রয়োজন পড়লে তাই করব। এই শালা, তুই কে রে? ভাগ গাড়ির সামনে থেকে। একথা বলার সাথে সাথে আমার মেজাজ গরম হয়ে গেল। নিজেকে কন্ট্রোল করতে না পেয়ে গাড়ির দরজা খুলে ছেলেটাকে বের করে আনলাম। এদিকে সবাই হাজির হয়ে গেছে। ছেলেটা অনেকটা ভয় পেয়ে গেছে। আমি সবাইকে বলে দিলাম ছেলেটা কি করেছে। সামান্য একটু গণধোলাই খেয়েছে। পরে আমি বাধা করায় সবাই শান্ত হয়েছে। আর গাড়ির ভিতর জান্নাত মাতাল অবস্থায় পড়ে আছে। আমি তো গাড়ি চালাতে পারি না, তাই জান্নাতের ড্রাইভারকে ফোন দিলাম। কিছুক্ষণ পর ড্রাইভার আসলো।
এসে জান্নাতকে বাসায় নিয়ে গেল। আমাকে অনেক অনুরোধ করলো ড্রাইভার, কিন্তু আমি তার সাথে যাইনি। আজ আমি না থাকলে জান্নাতকে এই ছেলেটা কোথায় নিয়ে যেত আল্লাহ ভালো জানে। পরের দিন সকালে জান্নাতের অফিসে গিয়ে ওই ছেলেটা জান্নাতকে বলতে লাগলো, কাল রাতে তোমার আগের পিএসের হাতে আমি অনেক মার খেয়েছি, তাকে আমি ছাড়বো না, জন্মের শিক্ষা দিয়ে দিব। কি বলছো তুমি এসব? সে তোমাকে বিনা দোষে মারবে কেন? তুমি নিশ্চয়ই কোনো অন্যায় করেছো। ছেলেটা চুপ করে আছে, কিছু বলছে না। ওই নোমানকে আমি ছাড়বো না, দেখে নিব। এই বলে জিসান জান্নাতের কেবিন থেকে বেরিয়ে গেল। জান্নাত ভাবতেছে কারাতে ঠিক কি হয়েছিল যার জন্য জিসান এতটা রেগে গেছে, আবার নোমানকে মারার হুমকিও দিচ্ছে। জান্নাতের খুব টেনশন হচ্ছে, যদি জিসান উল্টাপাল্টা কিছু করে বসে। রাতে আমি আমার কিছু বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরছি, এমন সময় কিছু ছেলে আমার পথ আটকালো। সবগুলো ছেলে মুখে মাস্ক পরা। আমি কিছু বলার আগে আমাকে এলোপাতাড়ি মারতে শুরু করলো। 4টা ছেলের সাথে আমি কিছুতেই কুলে উঠতে পারছি না। আমি রাস্তায় পড়ে আছি রক্তাক্ত অবস্থায়। এমন সময় কেউ একজন লাঠি দিয়ে আমার মাথা বরাবর খুব জোরে বাড়ি দেয় এবং সাথে সাথে আমি জ্ঞান হারিয়ে ফেলি। এরপর আমার আর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরে তখন দেখি আমি হাসপাতালে শুয়ে আছি, মাথায় প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, আমার হাত পায়ে ব্যান্ডেজ করা, আর সারিকা আমার পায়ের কাছে বসে কান্না করছে। আমার জ্ঞান ফিরছে দেখা মাত্রই আমার কাছে ছুটে আসলো। সারিকার বাবা মা, আমার মাও এসেছে। সারিকা আমাকে সবার সামনে জড়িয়ে ধরে কাঁদতেছে। তার চোখের দিকে তাকিয়ে দেখি তার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। আমাকে সারিকাকে রুমে রেখে সবাই চলে গেছে। রুমে শুধু আমি আর সারিকা। আপনার কি হয়েছিল আর এই অবস্থা কি করে হয়েছে? আমি জানি না, হঠাৎ কিছু ছেলে আমার উপর আক্রমণ করে বসে। আপনার যদি কিছু হয়ে যেত আমি কি নিয়ে বাঁচতাম? জানেন, অনেক কিছু ভেবে ফেলেছি আপনাকে নিয়ে। আমি আপনাকে ভালোবাসি, নিজের চাইতেও বেশি। আপনার জন্য আমি সব করতে রাজি আছি। আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। সারিকা তো বুঝবে না আমি জান্নাতকে কতটা ভালোবাসি, তাকে ছাড়া অন্য কাউকে কল্পনাই করতে পারি না। এমন সময় জান্নাত আসলো আমার কেবিনে। আমি স্বপ্ন দেখছি না তো। চিমটি কেটে শিওর হয়ে নিলাম। আপনি এখানে কেন এসেছেন? কেন? এখানে আসতে বুঝি বারণ আছে সাহরিকা? আছে। আপনি কি চান বলুন তো? ওনাকে একটু শান্তিতে থাকতে দিবেন নাকি? এভাবে কথা বলছো কেন সাহরিকা? আপনার মতো মানুষের সাথে এভাবেই কথা বলতে হয়। আমি এখানে জড়তা করতে আসিনি, নোমানকে দেখতে এসেছি। খবরদার, আমার বরকে দেখতে আসবেন না। আপনি তো এটাই চেয়েছিলেন, তাই না? তোমার বর মানে? আর কি যা তো বলছো এসব? আমি ঠিক বলছি, আর ওনার এই অবস্থার জন্য আপনি দায়ী। কোনোদিন আপনাকে ক্ষমা করতে পারবো না। সাহরিকা প্লিজ স্টপ, আর সহ্য করতে পারছি না। আর নোমান তোমার বর কিভাবে হলো? বাহ, আপনি তো দারুণ অভিনয় জানেন। আপনি নোমান স্যারকে মেরেছেন এই জিসানের দ্বারা। আমি সব খবর পেয়েছি। আর এখন বলছেন কিছুই জানেন না? সেদিন জিসান আপনাকে যা যা বলেছে আমি সব শুনেছি। বিশ্বাস করো সাহরিকা, জিসান আমাকে ওই দিন হুমকি দিয়েছিল, কিন্তু সে এমন করবে আমি ভাবতেও পারিনি। আপনাকে ওই দিন স্যার জিসানের হাত থেকে বাঁচিয়েছে, না হলে আপনার ওই দিন কি হতো তা আল্লাহ ভালো জানতেন। কি বলছো এসব তুমি? প্লিজ আমাকে খুলে বলো। এরপর সারিকা জান্নাতকে সব ঘটনা খুলে বলে। সারিকার মুখে এইসব কথা শোনার পর জান্নাত অনেকটা ভেঙে পড়ে, আরো বেশি ভেঙে পড়ে যখন শুনে আমার সারিকার বিয়ে আগামী 15 তারিখে হবে। জান্নাত অশ্রু ভেজা চোখ নিয়ে আমার কাছে এসে, আমাকে ক্ষমা করে দিও, আর তোমার নতুন জীবনের শুভ কামনা রইল। কথাগুলো বলার সময় এক প্রকার কান্নাই করে দেয় জান্নাত। তার কান্না দেখে আমারও খুব কান্না পাচ্ছিল। সারিকার সামনে আছে, এই জন্য জান্নাতকে আর কিছু বলতে পারিনি। আমার কেবিন থেকে জান্নাত চলে গেল। সারিকা অনেকটা অভিমানী সুরে আমাকে বলতে লাগলো। জান্নাত আপনার কে হয়? এই প্রশ্ন শুনে আমি সারিকার মুখের দিকে তাকিয়ে আছি। কি হলো, চুপ করে আছেন কেন? জান্নাত ম্যাডাম আপনার প্রতি দেখি অনেকটা দায়িত্বশীল। তুমি এসব কেন বলছো সারিকা? বাদ দাও তো এসব কথা। বাদ দেব কেন? আপনি শুধু এখন আমার, আর কারো নয়। জান্নাতের দিকে নেক্সট টাইম তাকালে চোখ উপড়ে নিব। কথাটা মনে রাখবেন। সারিকাকে আর কিছুই বললাম না, চুপচাপ তার মুখের দিকে তাকিয়ে আছি। সত্যি মেয়েটার মুখে অদ্ভুত মায়া আছে, যা দেখে যে কেউ প্রেমে ভরে যাবে। 4 দিন হাসপাতালে ছিলাম আমি। এই 4 দিনে সারিকা আমার প্রতি যত্নে কোনো কমতি রাখেনি। আমি বাধা করা সত্ত্বেও আমার প্রতি যত্ন নিছে। 4 দিন পর আমাকে রিলিজ দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। আমি বাসায় চলে আসলাম। এখন আমি পুরোপুরি সুস্থ। বিকেলের দিকে আমি শপিং মলে গেলাম কিছু কেনাকাটার জন্য। এমন সময় জান্নাতের সাথে দেখা হলো। জান্নাত একাই শপিং মলে এসেছে। আমাকে দেখা মাত্রই আমার কাছে ছুটে আসলো। কেমন আছো নোমান? ভালো, আপনি কেমন আছেন ম্যাডাম? আমার আর ভালো থাকা? আচ্ছা বাদ দাও এসব। শুনছি তুমি নাকি সাহরিকাকে বিয়ে করতেছো। বাস্তবতার কঠিন পরিস্থিতি আমাকে সবই করতে বাধ্য করেছে। অনেক সুখে থাকবে তাই না আমাকে ছাড়া? সত্যি বলবো, বলো। অনেক সুখে থাকবো, অনেক, যেমনটা আপনি আমাকে ছাড়া থেকেছেন। সত্যি বলছো তো? হুম। একটি বারও আমাকে জিজ্ঞেস করলে না আমি কেমন থাকবো? কেন? আপনার তো জেসান ভাই আছে, তার সাথেই তো ভালোভাবে থাকতে পারবেন। অবশ্য আপনার স্বামী হয়েছে। কি বলছো এসব তুমি? জিসান তো আমার মামাতো ভাই, আর সে আমার স্বামী হতে যাবে কেন? আমার স্বামী তো শুধু তুমি। বাহ ম্যাডাম বাহ, আপনি তো ভালোই নাটক করতে জানেন। আমি এসব শুনতে চাই না। নোমান
প্লিজ বন্ধ করে এসো, আমি আর সহ্য করতে পারছি না, তোমার অবহেলা নিতে পারছি না। তো আমি আপনার জন্য কি করতে পারি বলুন? তুমি আমার জীবনে অন্য কাউকে গ্রহণ করার আগে আমাকে নিজের হাতে মেরে ফেলে দিয়ে যাও, তোমার হাতে মরলেও আমি শান্তি পাবো। কথাটা শোনার পর আমার বুকের ভিতর ধক করে উঠলো। জান্নাতের প্রতিটা কথাই আমি কষ্ট পাচ্ছি, কিন্তু জান্নাতকে বুঝতে দিচ্ছি না। কি হলো, চুপ করে আছো কেন? তাহলে সেদিন কেন আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচালে? কেন রক্ত দিয়েছো আমাকে? আমি মারা যেতাম সেটাই ভালো হতো। আমি বাঁচতে চাই না, যেখানে তুমি নামক শব্দটা নেই সেখানে আমিও নেই। মানবিক দায়িত্ববোধ থেকে আপনাকে বাঁচিয়েছি। শুধু কি মানবিক দায়িত্ববোধ, আর কিছু নেই? না। ও তাই বুঝি। আচ্ছা, একটা সত্য কথা বলবে, কি? আমাকে কি সত্যিই ভালোবাসো? এ বলে আমার হাতটা টেনে নিয়ে তার মাথায় রাখলো। আমাকে ছুঁয়ে বলো। আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। ভালোবাসি রে, তোকে অনেক ভালোবাসি, নিজের থেকেও বেশি। তাই তো প্রতি মুহূর্তে কষ্ট পাচ্ছি। মনে মনে এই কথাগুলো বললাম। কি হলো বলো। জানি না, আমার দেরি হয়ে যাচ্ছে ম্যাডাম, আমি এবার আসি। ভালো থাকবেন। পরের বার আর দেখা হবে না, কখনো হবে না। আমি চলে যাচ্ছি অনেক দূরে। এই বলে জান্নাত শপিং মল থেকে দৌড়ে বেরিয়ে গেল। আমি তার পেছন পেছন গেলাম। এমন সময় জান্নাতকে দেখছি আনমনের রাস্তা পার হচ্ছে। তার উল্টো দিক থেকে একটা ট্রাক আসছে। তার কোনো খেয়ালই নেই সেদিকে। ট্রাক তার কাছাকাছি যখন চলে এসেছে, আমি দৌড়ে গিয়ে জান্নাতকে রাস্তা থেকে সরিয়ে নিয়ে আসলাম। অল্পের জন্য দুজন বেঁচে গেলাম। জান্নাতকে রাস্তার উপাশে এনে একটা চর বসিয়ে দিলাম। পাগল হয়ে গেছো নাকি? এভাবে কেউ রাস্তা পার হয়? আজ যদি কিছু হয়ে যেত তাহলে কথা বলতে কেউ আর বলতে পারলাম না। বলতে চেয়েছিলাম আমার কি হবে। বেশ করেছি, আমি মরে গেলে তো তুমি খুশি হতে, তাই না? তোমার পথের কাঁটা হয়ে থাকতে চাই না আমি। তাই বলে পাবলিক প্লেসে মরতে গিয়েছিলে কেন? এই কথা শোনার পর জান্নাত আমার দিকে অবাক দৃষ্টিতে তাকায়। হয়তো আমার কাছ থেকে এমন উত্তর আশা করেনি। মুহূর্তের মধ্যে কেঁদে দেয়। কাঁদো কাঁদো হয়ে বলতে লাগলো, কেন কেন আমাকে বাঁচালে? আমি মরে যেতাম এটাই ভালো হতো। এই দুনিয়ায় আমার আপন বলতে চেয়েছিল, আজ সেও আমাকে দূরে ঠেলে দিয়েছে। তার কান্না দেখে আমারও চোখে জল এসে গেল। প্লিজ চুপ করো, এটা পাবলিক প্লেস, শান্ত হও প্লিজ। জান্নাত কিছুতেই শান্ত হচ্ছে না। উপায় না পেয়ে জড়িয়ে ধরলাম, কিন্তু না, তাতেও কাজ হচ্ছে না। এইদিকে লোকজন তাকিয়ে আছে আমাদের দিকে। জান্নাতকে আমি কোলে তুলে নিলাম। একটা অটো নিয়ে তার বাসায় আসলাম। কিন্তু মহাবিপত্তি বাঁধলো এই জায়গায়। আমি যদি চলে আসি জান্নাত সুইসাইড করবে। হাজার হোক ভালোবাসার মানুষ, তার কোনো ক্ষতি হোক আমি চাই না। জান্নাতকে রুমে দিয়ে আমি তার পাশে চুপটি মেরে বসে আছি। কিছুক্ষণ পর জান্নাত আমার পায়ে পড়ে গেল আর কাঁদো কাঁদো কণ্ঠে বলতে লাগলো, আমাকে তুমি মারো কাটো, দরকার পড়লে সাগরে ভাসিয়ে দাও, তবুও আমার কাছ থেকে ভালোবাসা কেড়ে নিও না। তুমি হয়তো আমাকে ভুল বলছো, কিন্তু বিশ্বাস করো সেদিন আমি তোমাকে ইচ্ছে করে ছেড়ে যাইনি। আমাদের সম্পর্কের কথা বাবা জেনে গিয়েছিল, আর বাবা বলে দিয়েছে তোমাকে যদি ডিভোর্স না দেই বাবা তোমাকে মেরে ফেলবে। আমি জানি আমার বাবা টাকাওয়ালা মানুষ, টাকা জোরে সব করতে পারেন তিনি। আমি তাই ভয় পেয়ে তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম। আমি চাইনি তোমার কোনো ক্ষতি হোক, আর তোমার কিছু হলে আমি বাঁচবো না নোমান, সত্যি বলছি। হয়তো ভাবছো আমি অনেক সুখে ছিলাম এতদিন, কিন্তু বিশ্বাস করো প্রতিটা মুহূর্তে তোমার কথা ভেবে কেঁদেছি আমি। আমার এই কান্না কেউ দেখেনি, আমার ভেতরের অবস্থা কেউ দেখে না, তুমিও না। দেশে আসার পর তোমাকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। আজ বাবা বেঁচে নেই, সব সম্পত্তি আমাকে ভাগ করে দিয়েছে। আমার বাকি ভাই বোনগুলো নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এই বাড়িতে একাই আমি থাকি। আমি পারতাম না অন্য কাউকে বিয়ে করতে, কিন্তু তুমি ছাড়া আমার জীবনে অন্য কেউ নেই যে। আর জিসানের কথা আমাকে বলছো তুমি, তাই না? জিসান আমার স্বামী হয়। তোমার অবহেলা সহ্য করতে না পেরে আমি কিছুদিন তোমার সাথে একটু অভিনয় করার চেষ্টা করছি, যাতে তুমি আমাকে কাছে টেনে নাও। কিন্তু আমি ভাবতেও পারিনি জিসান তোমার গায়ে হাত তুলবে, সেই জন্যই তাকে আমি পুলিশে দিয়েছি। যদিও মামাতো ভাই হয়, তারপরেও তোমার গায়ে কেউ হাত তুলবে এটা আমি সহ্য করতে পারবো না। এ বলে জান্নাত কাঁদতে লাগলো। জান্নাতকে পায়ের উপর থেকে তুলে নিয়ে বুকে জড়িয়ে নিলাম। আমিও কাঁদছি, কিন্তু কেন কাঁদছি জানি না। জান্নাত আমাকে শক্ত করে ধরে ফুপে ফুপে কেঁদে চলেছে। কিছুক্ষণ এভাবে থাকার পর জান্নাতের চোখে পানি হাত দিয়ে মুছে দিলাম। সারাদিন আমার উপর অনেক ধকল গেছে, তাই শরীর প্রচুর ক্লান্ত। কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পেলাম না। জান্নাত আমার বুকের উপর আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। সকালবেলা ঘুম থেকে উঠে থেকে জান্নাত আমার পাশে নেই। খোঁজাখুঁজি পর দিকে রান্নাঘরে নাস্তা বানাচ্ছে। আমাকে দেখে বলল, কি হলো, ঘুম ভেঙেছে? তাই তো আমার বোর্ডের কাছে চলে আসলাম। হোমা, তাই বুঝি গো। হ্যাঁ গো তাই। এই বলে জান্নাতকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ থাকার পর দেখি জান্নাত ফুপে ফুপে কাঁদছে। কি হলো, তুমি কান্না করতেছো কেন? জানো আমার না খুব ভয় হচ্ছে, তোমাকে যদি হারিয়ে ফেলি তাহলে আমি কি নিয়ে বাঁচবো? আমি আবার কই যাবো? তোমাকে ছেড়ে কার কাছে যাব? কেন, তুমি যদি শাহরিকাকে গ্রহণ করো আমাকে বাদ দিয়ে, তার সাথে তো তোমার বিয়ে হওয়ার কথা। আমি চুপ করে আছি। কি হলো, কথা বলছো না কেন? তার মানে শাহরিকাকে তুমি বিয়ে করবে? তাকে বিয়ে করার আগে নিজের হাতে আমাকে আগে শেষ করে দিতে হবে। এই কথা বলার পর জান্নাতকে নিজের দিকে ঘুরে নিলাম। আমার বুকের সাথে জড়িয়ে ধরে বলতে লাগলাম, ভালোবাসার মানুষকে কি শেষ করা যায় বলো? তোমার নোমান কখনো অন্য কারো হবে না, শুধু তোমারই থাকবে। আর আমি যদি মারা যাই তাহলে? ছি, এমন কথা বলে না। আর কখনো এই ধরনের কথা বলবে না, না হলে কিন্তু না হলে কি? আমি নিজেকে শেষ করে দেব।
এই কথা বলার সাথে সাথে জান্নাত তার হাত দিয়ে আমার মুখ বন্ধ করে দেয়। আমি তোমাকে রেখে কই যাব? আমার বরকে রেখে আমি কোথাও যাব না। হ্যাঁ সোনা, এখন তাড়াতাড়ি নাস্তা দাও তো, আমার খুব খিদে পেয়েছে, কাল রাতে কিছুই খাইনি। আচ্ছা, এখন অন্য কিছু দেই? অন্য কিছু মানে? ইস, আমার বরটা দেখে আনরোমান্টিক, আমাকে একটুও বোঝে না। তুমি রোমান্টিক বানাবে, এই জন্যই তো আমি আনরোমান্টিক হয়ে আছি। জান্নাত আমাকে জড়িয়ে ধরে তার ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দিল। এই তুমি এত দুষ্ট কেন? এভাবে কেউ কামড় দেয়? আমি শোধ নিয়েছি। কিসের শোধ দিয়েছো? যাও, বুঝতে হবে না। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নাস্তার টেবিলে বসো। রান্নাঘর থেকে বেরিয়ে এসে ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসলাম। জান্নাত নাস্তা নিয়ে আসলো। জান্নাত আমার পাশে বসলো। আমি হাত দিয়ে খেতে চাইলাম, কিন্তু সে জোর করে তার নিজ হাতে আমাকে খাইয়ে দিচ্ছে। আমি জান্নাতকে খাইয়ে দিলাম। এত সুন্দর একটা মুহূর্ত আমার জীবনে আসবে কল্পনাই করতে পারিনি। আসলে ভালোবাসা কখনো হারিয়ে যায় না, হৃদয়ের গহীনের কোণেই বেঁচে থাকে। সেটা হয়তো কারো প্রকাশ পায়, কারো পায় না। জান্নাতের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর মা শারিকার কথা জিজ্ঞেস করলো। মেয়েটাকে নাকি মায়ের খুব পছন্দ হয়েছে। আমি মাকে কিভাবে কথাটা বলবো সেটাই ভেবে পাচ্ছি না। শারিকাকে আমি বিয়ে করতে পারবো না। রাতে খাওয়া দাওয়া করার পর মায়ের রুমে গেলাম। কি রে, কিছু বলবি? মা, তোমাকে কিছু বলার ছিল। আরে, এভাবে বলছিস কেন? কি বলবি বল তো? আমি বিয়ে করতে পারবো না মা, পারলে আমাকে ক্ষমা করে দিও তোমার অবাধ্য হওয়ার জন্য। কেন, কি হয়েছে? কি জন্য বিয়ে করবি না? মা, আমি সব কথা বলতে পারবো না, শুধু এটুকুই বলতে পারবো, আমি কারো জীবন নষ্ট করতে চাই না, কারো আশা ভরসা বিশ্বাস ভাঙতে চাই না। আমি তোর মা, আমাকে সবকিছু খুলে বল, এটা আমার অনুরোধ। এই কথা শোনার পর নিজের কেমন জানি মনে হচ্ছে। মায়ের অনুরোধ তো আর ফেলতে পারি না। মা যাই বলে তাই আদেশ। সবকিছু মায়ের কাছে খুলে বললাম। মায়ের চোখে অশ্রু দেখতে পেলাম। মায়ের কথা শেষ হওয়ার সাথে সাথে মা আমার গালে একটা চড় বসিয়ে দিল আর বলতে লাগলো, তুই আমার কাছে এতদিন কেন কথাটা বলিসনি? আমাকে কেন জানাসনি? মা, আসলে আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। থাক, আর একটাও কথা বলতে হবে না। জান্নাতকে যদি সত্যি ভালোবেসে থাকিস তাহলে তাকে আপন করে নে। আর জান্নাত বৌমাকে কালকে সকালে নিয়ে আসবি। আমি তোর সাথে তাকে আবার বিয়ে দিব। কিন্তু মা, শারিকার পরিবারকে কি জবাব দেব? বিশ্বাস করো মা, জান্নাতকে ছাড়া আমার বেঁচে থাকা অসম্ভব। আমি বুঝি, সব বুঝি। তোর বাবাও আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু আজুনি নেই। মা হয়ে ছেলের কষ্ট বুঝবো না, তা কি করে হয়? সাহরিকার পরিবারের সাথে আমি কথা বলে নিব। তুই একবার সাহরিকার কাছে ক্ষমা চেয়ে নে। হয়তো সেও তোকে অনেক ভালোবাসে। আমি চাই না আমার ছেলের জন্য আরেকটা মেয়ে কষ্ট পাক। আচ্ছা মা, ঠিক আছে, তার কাছে আমি ক্ষমা চেয়ে নেব। এই বলে মায়ের রুম থেকে চলে আসলাম। বিছানায় শুয়ে শুয়ে ভাবতেছি, আমি তো শারিকাকে ভালোবাসি না, আর এমনটা কখনো আমার মনে আসেনি। আমি কি শারিকার সাথে কোনো অন্যায় করে ফেলেছি? হয়তো অনেক অভিমান নিয়েই ও এই বিয়েতে রাজি হয়ে গেছে, কিন্তু আমার মনটা তো জান্নাতের কাছে পড়েছে। তাকে ছাড়া অন্য কাউকে ভাবতে পারি না। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে শারিকার সাথে দেখা করতে চলে আসলাম। আমাকে দেখে শারিকা হাসি মুখে বলল, কি ব্যাপার? এত সকাল সকাল বুঝি আমার কথা মনে পড়লো? তাই তো আপনার হবু বউয়ের কাছে ছুটে আসলেন, ঠিক বলছি না? জানি না, তবে তোমাকে কিছু বলার ছিল, আশা করি গুরুত্ব সহকারে নিবে। কি এমন কথা বলবেন যার জন্য গুরুত্ব সহ বুঝতে হবে? দেখো শারিকা, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণটা অজানাই থাক। মুহূর্তের মধ্যে তার হাসি মুখটা অন্ধকারে হয়ে গেল। কি বলছেন আপনি এসব? জানেন, আপনাকে নিয়ে অনেক কিছু ভেবে ফেলেছি, আর আপনি আমার স্বপ্নটা এভাবে ভেঙে দিচ্ছেন। এই, আপনি আমার সাথে মজা করছেন না তো? না, একদমই না, যা বলেছি সব সত্যি বলছি। কিন্তু কেন বিয়ে করতে পারবেন না? আমি আপনাকে অনেক ভালোবাসি, অনেক। প্লিজ এভাবে বলবেন না। কোনদিন জানতে চেয়েছো আমি ভালোবাসি কিনা? শারিকা এই কথা শোনার পর চুপ করে আছে। কি হলো বলো? না, কিন্তু আমি তো ভালোবাসি, নিজের থেকেও বেশি। আমাকে ক্ষমা করে দিও শারিকা, তোমার স্বপ্ন ভাঙার জন্য। আমার জীবনটা অনেক কঠিন, বাস্তবতা কিছু কিছু ক্ষেত্রে হার মেনে যায়। আমার চেয়েও অনেক ভালো ছেলে তুমি পাবে। আর শোনো, আমি বিবাহিত। কি বললেন? আমি বিবাহিত মানে? বললাম তো, সে অনেক কাহিনী, বললে শেষ হবে না। প্লিজ একটু বলেন। আচ্ছা, আমি আপনার ফ্রেন্ড হয়ে রিকোয়েস্ট করছি। শারিকাকে সবকিছু খুলে বললাম। আমার কথা শুনে শারিকা অবাক হয়ে যায়। আসলে আমি খুব দুঃখিত, আমি জানতাম না আপনার জীবনে এমনটা ঘটেছে। তবে একটা সত্যি কথা বলবো? বলো। তখন শারিকা বলল, সে নাকি আমাকে সত্যিই ভালোবাসে, আর সেই ভালোবাসার বিশ্বাস থেকেই বলছে আমাকে সে মুক্ত করে দিয়েছে। তবে আমি যেন ভালো থাকি আর সবসময় সুখে থাকি, এটাই আমার জন্য দোয়া করি। শারিকার চোখে থেকে অশ্রু গড়িয়ে নামছে। তার এই অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে। এই বলে শারিকা চলে যাচ্ছে। হঠাৎ পেছন ফিরে আমাকে বলতে লাগলো, আপনি খুব খারাপ, খুব খারাপ। এই বলে এক দৌড়ে সে স্থান ত্যাগ করলো শারিকা। আমার কিছুই করার নেই, দুই নৌকায় পাও দিয়ে তোর চালানো যায় না। আর শারিকা আমাকে এতটা আপন করে নিবে আমি ভাবতে পারিনি।
হয়তো তার কাছে আমি সারা জীবন অপরাধী হয়ে থাকবো। এরপর শারিকার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। আসলে শারিকাকে আমি কখনো ভালোবাসিনি। আমি চাই না আমার জন্য তার আশা ভরসা নষ্ট হয়ে যাক। জীবনে কিছু কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হয়। শারিকাও যদি এমনটা করে, আশা করি সে সুখী হতে পারবে। তবে যাই হোক, শারিকের কথা আর মনে করতে চাই না। সে আমার কাছে সবসময় বন্ধু হয়ে থাকবে। দুপুরের দিকে মা আমাকে বলল, আমি শাহরিকার পরিবারের সাথে কথা বলছি, ওনারা রাজি হয়েছে, তবে একটু মন খারাপ করেছে। তবে আমি বলে দিচ্ছি, আপনাদের মেয়ে হয়তো আমার ছেলেকে ভালোবাসে, কিন্তু আমার ছেলে তো ভালোবাসে না, সে অন্য কাউকে ভালোবাসে। একতরফা ভালোবাসা হয় না। জি মা, আপনি ঠিক কথা বলেছেন। আসলে আমি কি করব মা, ভালোবাসার যন্ত্রণায় আমি যে তেলি তেলি শেষ হয়ে যাচ্ছি। কিন্তু বিশ্বাস করো মা, জান্নাতকে ছাড়া আমি কিছুই ভাবতে পারিনি। তোমাকে যতটা ভালোবাসি, ঠিক জান্নাতকেও ততটাই ভালোবাসি, কিন্তু দুজনের ভালোবাসাটা আলাদা। আমি সব বুঝি বাবা, তোকে আর কষ্ট পেতে দিব না। যা, জান্নাতকে নিয়ে আয় আজকে। ভাইয়া, মা ঠিকই বলছে। যা, ভাবিকে নিয়ে আয়। আমি গল্প করবো ভাবির সাথে। এই পুস্কি, তোর না কাল পরীক্ষা, যা পড়তে বস, গল্প করার অনেক সময় পাবি। ভাইয়া ভালো হচ্ছে না কিন্তু। তুই সবসময় আমাকে ইনসাল্ট করিস। আমি কি বুঝতে আছি? আমি এখন ইন্টারে পড়ি। আর আমার পুস্কি বোন, পরীক্ষায় যদি ফেল করিস তাহলে কিন্তু দেখবি তাহলে কি করবি? রিক্সাওয়ালা দেখে তোরে সুন্দর করে বিয়ে দিয়ে দেবে। মা দেখো তো তোমার ছেলে সব কি বলে। আমি কিন্তু তোমার ছেলের আর কোনো কাজ করে দিব না। দেখো, কাল থেকে তোর কাপড় চোপড় কে ধুয়ে দেয়। এই, তোদের এই ঝগড়ায় আমি নেই, আমি আমার কাজে গেলাম। এই বলে মা চলে গেল। আমি তানহার দিকে করুণ চোখে তাকিয়ে বললাম, লাগবে না আমার কাপড়, তো কাল থেকে তো ভাবি আসবে না, সে ধুয়ে দেবে। খুব তার শয়তান, এত যে আমার দ্বারা সব কাজ চালিয়ে নিছোস, আমি কিন্তু শোধ নিব, দেখে নিস। এই বলে তানহা আমাকে মুখ ভেজকে চলে গেল। আসলে ভাই বোনের ভালোবাসা এমনই হয়। তানহা আমার কলিজের টুকরা বোন। সত্যি বলতে সবচেয়ে বেশি ভালোবাসি আমি তানহাকে, তাই তো সবসময় তার সাথে ঝগড়া করি। বিকেলের দিকে আমি জান্নাতের বাসায় চলে যাই। বাসায় গিয়ে দেখি জান্নাত ছাদে দাঁড়িয়ে আছে। আমি ওকে পেছন থেকে জড়িয়ে তুললাম। জড়িয়ে ধরতে জান্নাত চমকে উঠল। কে কে? কেন, অন্য কেউ বুঝি আসার কথা ছিল? নোমান তুমি? আর এভাবে কেউ হুট করে জড়িয়ে ধরে? ভয় পাইছে তো সোনা। আমার বউকে জড়িয়ে ধরবো না তো কাকে ধরবো? আর ভয় পাবে কেন? আমি আছি না। ইস, আর রোমান্টিকতা দেখাতে হবে না। সারাদিন কোথায় ছিলাম? সারাদিন বসে বসে তোমার কথাই ভাবছি। জানো কত মিস করেছি তোমাকে। করছো মিস করছো, আমি জানি তো। তুমি তো সবই জানো মহারানী, তাহলে আবার বললে কেন? জানি না। চলো আজ তোমাকে আমার বাসায় নিয়ে যাই, মা তোমাকে দেখতে চেয়েছে। কথাটা বলতেই জান্নাত খুশিতে লাফ উঠলো, আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, বাবু, জানো আমার মা ছোটবেলায় আমাদের ছেড়ে চলে গেছে, কোনোদিন মায়ের আদর পাইনি। তোমার মাকে আমার মা বানিয়ে নেব। সেই জন্যই তো মা তার মেয়েকে যেতে বলেছে। চলো যাওয়া যাক। দাঁড়াও, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। কিছুক্ষণ পর জান্নাত তৈরি হয়ে আসলো। তাকে দেখার পর আমি চোখ সরিয়ে নিতেই পারছি না। তারপর সাদা শাড়ি পরে এসেছে আমার সামনে, একদম সাদা পরীর মতো লাগছে। কি দেখছো এমন করে? তোমাকে দেখছি, তোমার চোখ দুটো সত্যি অনেক সুন্দর, মনে হয় যেন হারিয়ে যাই। আমি আবার ক্রাশ খেয়ে গেছি তোমার উপর। আহা গো, এমন করে বলো না, আমি কিন্তু লজ্জা পাচ্ছি। আমি জান্নাতের দিকে অপলক ভাবে তাকিয়ে আছি। জান্নাত কিছুটা লজ্জা পেয়ে নিচে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর জান্নাত আমাকে বলতে লাগলো, এই যে মিস্টার, অনেক দেখেছেন, এখন যাওয়া যাক। ধুর, বউটা কেন আজ আমাকে বুঝে না। বুঝবো না, আর বোঝার দরকারও নাই। এই বলে আমার হাত ধরে টেনে বাড়ির বাইরে নিয়ে আসলো। একটা অটো নিয়ে আমরা বাসায় চলে আসলাম। সারা রাস্তা জান্নাত আমার কাঁধে মাথা দিয়ে বসেছিল। ভালোবাসার মানুষ কাছে থাকলে কিরকম অনুভূতি হয় তা আমি বলে বোঝাতে পারবো না। আমাদের বাসায় আসার পর মায়ের সাথে জান্নাতের পরিচয় করিয়ে দিলাম। জান্নাতকে দেখে মা অনেক খুশি হয়, তানহা অনেক খুশি হয়। জান্নাতকে পেয়ে মা আর তানহা আমাকে ভুলে গেছে, সবাই জান্নাতকে নিয়ে ব্যস্ত। সত্যি আজ আমার কাছে অনেক খুশি লাগছে। এই বছরে আমি এতটা খুশি আজকেই হলাম। রাতে খাওয়া দাওয়া করার পর জান্নাতকে বললাম, তুমি তানহার সাথে ঘুমাবে কেমন? না, আমি তানহার সাথে ঘুমাতে পারবো না। তাহলে আলাদা রুমে ঘুমাও। ওইটা কি বললে? আমি শুধু তোমার সাথে ঘুমাবো? আল্লাহ, কি বলে এসব? আরে মা দেখলে কি বলবে? আমাদের তো আবার বিয়ে করতে হবে। তা কি হয়েছে? আমি তো ডিভোর্স পেপারে সই করিনি, তুমি মনে করে দেখো নাই? আর আমরা তো 6 বছর আগে বিয়ে করেছি, একসাথে ঘুমালে সমস্যা কি? তুমি যখন ডিভোর্স পেপার দিয়েছো আমি চোখ দিয়েও দেখিনি, আর আগে ছিঁড়ে ফেলেছি। আচ্ছা বাদ দাও এসব কথা, এখন তুমি আলাদা ঘুমাবে, ওকে? না, সম্ভব নয় আমার পক্ষে। আমি তোমার স্ত্রী, আমাকে এভাবে দূরে ঠেলে দিচ্ছ কেন? বৌমা, কি হয়েছে? এত ঝগড়া কিসের? মা দেখো না, তোমার ছেলে আমাকে আলাদা রুমে ঘুমাতে বলছে। আমার খুব ভয় করে একা একা থাকলে। কি রে, তুই বৌমাকে আলাদা রুমে ঘুমাতে বলছিস কেন? যাও বৌমা, তোমরা একসাথে ঘুমাও। কিন্তু মা, আমাদের তো আবার বিয়ে করতে হবে। চুপ, একটা কথাও বলবি না। বৌমা আমাকে সব বলেছে। আমার মতে তোমরা বেদও আছো, আর দরকার পড়লে
কালকে আবার বিয়ে হবে, সমস্যা কি? যা এখন ঘুমাও, আর যেন কোনো ঝগড়া না শুনি। এ বলে মা চলে গেল। জান্নাত আমার দিকে তাকিয়ে মুচকি এসে বলল, এই জিনিসটা কেমন দিলাম? হ্যাঁ হ্যাঁ, শালার শখ কত আমাকে রেখে একা ঘুমাবে। জান্নাতের সাথে টক্কর দিতে এসো না? জান্নাতের কথা শুনে আমি পুরো আবুল হয়ে গেলাম। নিজের সামনে কি কেউ শালা বলে? জান্নাতের উপর আমার রাগ চেপে গেল। তাই আর তার সাথে কথা না বলে বিছানায় এক কোণায় শুয়ে পড়লাম। মাঝখানে একটা কোলবালিশ দিয়ে রাখলাম, কারণ আমাদের আজ পর্যন্ত বাসর হয়নি, কোর্ট ম্যারেজ করার পরও না। বলা যায় না এই মেয়ে যে ডেঞ্জারাস, কখন যে কি করে বসে। তাই কোলবালিশ দিয়ে রাখলাম। জান্নাত রুমে এসে দেখে বিছানায় কোলবালিশ। রাগে আমার কলার চেপে ধরলো। ওই, আমার সতীনকে এই ঘরে জায়গা দিছে কে? সতীন মানে? ও সতীন মানে বোঝো না, তাই না? বাচ্চা মানুষ। এই কুলবালিশ এখানে কেন? প্রোটেকশন হিসেবে রাখছি। চুপ শয়তান, আমি এক্ষুনি ফেলে দিচ্ছি এই বালিশ। এই আমার মাথায় এতটুকু আসে না যে আমি থাকতে তুমি কুলবালিশে কেন তুলছো বিছানায়? লিসেন, আজ থেকে যা কিছু মন চাই আমার সাথে করবে। ভুলেও এসব কুলবালিশ টুলবালিশ যেন আমি না দেখি, এই বলে দিলাম। আচ্ছা মনে থাকবে। এখন কলারটা ছাড়ো আর আমাকে ঘুমাতে দাও, খুব ঘুম পাচ্ছে। আজকে আর তোমাকে শান্তিতে ঘুমাতে দেব না। ওহ, কি শুরু করেছে জান্নাত? যাও চুপচাপ হয়ে ঘুমো। এই কথা বলার সাথে সাথে জান্নাত আমার কলা ছেড়ে দেয়। অনেকটা অভিমান করে উল্টো দিক হয়ে শুয়ে পড়লো। কিছুক্ষণ পর জান্নাতকে ডাক দিলাম, কিন্তু কোনো জবাব পেলাম না। তাই আমিও ঘুমিয়ে পড়লাম। শেষ রাতের দিকে জান্নাতের শব্দ শুনে উঠে পড়লাম। দেখি যে জান্নাত আবল তাবল বকছে। তাকে ধরতে আমি একটা শখ খেয়ে গেলাম। জান্নাতের শরীরে প্রচন্ড জ্বর, জ্বরে কাঁপতেছে। উপায় না পেয়ে জ্বর পট্টি দিলাম। সকালের দিকে জান্নাতের ঘুম ভাঙে। আমাকে তার মাথার কাছে বসা দেখে অভিমানী চোখ নিয়ে অন্যদিকে সরিয়ে নেয়। এখন কেমন লাগছে? জানি না। কেন? কেন জানো না? আমি মরে গেলে তুমি অনেক খুশি হবে, তাই না? একটুও না শোনা। যাও, আর কথা বলতে হবে না। কাল রাতে যদি আমাকে জড়িয়ে ধরে ঘুমাতে, তাহলে আমার এই অবস্থা হতো বলো? সরি সোনা, আমার ভুল হয়ে গেছে। এবারের মতো ক্ষমা করে দাও। এই দেখো এখন জড়িয়ে ধরছি। এবারে জান্নাতকে সত্য করে জড়িয়ে ধরলাম। তুমি আমাকে একটুও বোঝো না। কাল রাতে আমার একটুও ঘুম হয়নি, সারা রাত জ্বর ছিল, আমার অনেক কষ্ট হয়েছিল। একটু জড়িয়ে ধরলে কি হতো? কান্না জড়িত কণ্ঠে কথাগুলো বলে জান্নাত, আমি সত্যি খুব অনুতপ্ত শোনা, প্লিজ ক্ষমা করে দাও। এবার থেকে আমার বুকের সাথেই তোমাকে জড়িয়ে নেব। এখন জান্নাতকে আমি জড়িয়ে ধরে আছি। তার শরীরে অনেক জ্বর। জান্নাত আমার উপর অভিমানী করে অন্যদিকে মুখ হয়ে আছে। আমি জান্নাতকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে আছি। এবং অনেকক্ষণ থাকার পর মা আমাদের রুমে আসলো। আমি তাড়াহুড়ো করে জান্নাতকে ছেড়ে দিয়েছি। জান্নাত কিছুটা লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে আছে। কি রে নোমান, আর কত ঘুমাবি? 10টা তো বাজে। বৌমাকে নিয়ে নাস্তা করতে আয়। মা, আসলে আপনার বৌমার একটু জ্বর আসছে তো। কই দেখি, আমাকে আগে বলিসনি কেন? যা তাড়াতাড়ি ওষুধের ব্যবস্থা কর। যাচ্ছি মা। যাওয়ার আগে নাস্তা করে যাও। আচ্ছা ঠিক আছে মা। এই বলে আমি ফ্রেশ হয়ে নাস্তা করে চলে গেলাম বাজারে। কিছুক্ষণ পর ওষুধ নিয়ে আসলাম জান্নাতের জন্য। জান্নাতকে হালকা কিছু খাইয়ে ওষুধ খাইয়ে দিলাম। আমিও আজ আর অফিসে গেলাম না। দুপুরের দিকে জান্নাতের জ্বর একদম কমে গেছে। সারাদিন তার পাশে শুয়েছিলাম। রুম থেকে বের হয়ে দেখি বাড়ি ভর্তি মেহমান, সব আমার আত্মীয়। মাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার মা, বাড়িতে এত মেহমান কেন? আরে আজ তোদের আবার বিয়ে হবে, এই জন্যই হালকা একটু অনুষ্ঠানের আয়োজন করলাম বাড়িতে। ও আচ্ছা। এখন তোর অনেক কাজ আছে, যা সবকিছু দেখাশোনা কর। আচ্ছা ঠিক আছে। এবারে বাজারে চলে গেলাম। অনেক কেনাকাটা করলাম। সন্ধ্যার দিকে বাসে এসে দেখি যে আমার খালাতো বোন আর তার স্বামী এসেছে। খালাতো বোনের সাথে ছোটবেলা থেকে অনেক মজা করি। তাকে দেখলাম জান্নাতের সাথে বসে গল্প করছে। তার নাম জাহানারা। আমি আদর করে রাখি জানু বলে। সে আমাকে ডাকতো বাবু বলে। হাই জানু, কেমন আছো? একথা বলার সাথে সাথে জান্নাত আমার দিকে অবাক দৃষ্টিতে তাকায়। এই তো ভালো। তুমি কেমন আছো বাবু? বাবু তুমি খাইছো? জানো বাবু, তোমাকে কত মিস করি। না জানো, তোমাকে ছাড়া কি আমি কোনোদিন খাইছি? তোমার হাতে আমি খাবো। ও মা, বাবু তাই বুঝি? আচ্ছা আমি খাইয়ে দিবনি। জান্নাতের দিকে তাকিয়ে দেখি সাপের মতো শুধু ফুলতেছে, আর চোখ দিয়ে মনে হচ্ছে আগুনের ফুলকি বেরোচ্ছে। চোখ দুটো খুব লাল হয়ে গেছে। পরিস্থিতি অনুকূলে আনতে জাহানারাকে ইশারা দিলাম এখন চলে যেতে। জাহানারা হাসতে হাসতে চলে গেছে। যাওয়ার আগে বলে গেছে, এটা কিন্তু ঠিক না বাবু। জান্নাতের পাশে বসে তাকে ধরে বললাম, কি গো, কেমন আছো? তোমার কাছে এখন কেমন লাগছে? এক ঝটকে আমার হাত ফেলে দিল। মনে হচ্ছে যেন কারেন্টের শক খেলাম। কুত্তা, তুই যদি আমার সাথে কথা বলিস তাহলে কিন্তু। ওরে বাবা, আমার ওটা দেখি খুব রাগ হয়েছে। আর কি হয়েছে বলবে তো? কি হয়েছে বুঝিস না? ওই জাহানারা কি তোর বউ? কই, কোনোদিনও তো দেখিনি আমার সাথে এভাবে কথা বলতে। আর এসে তো আমার খালাতো মন হয়, আর তার তো বিয়ে হয়ে গেছে। আর আমরা ছোটবেলা থেকে মজা করি। আমি অবুঝ, তাই না? শয়তান, কুত্তা, বান্দর, তোর সাথে কোনো কথা নাই, যা আমার সামনে থেকে। আচ্ছা চলে যাচ্ছি। এখন যে জাহানারার সাথে দিব্যি গল্প করবো। আরে যা যা, আমাকে আর শোনাতে হবে না। আমি রুম থেকে বেরিয়ে আসলাম একটু বেশি মজা করতে গিয়ে। এখন বউয়ের সাথে কথা বলাটাই বন্ধ হয়ে গেল। রাত 8টার দিকে জান্নাতকে সুন্দরভাবে সাজানো হলো। লাল শাড়িতে তাকে অনেক সুন্দর লাগছে। আমি নতুন পাঞ্জাবি পরে রেডি হয়েছি। কিছুক্ষণ পর কাজে আসলো।
আমাদের আবার বিয়ে পড়ানো হলো। সব ঝামেলা শেষ করার পর রাত 11টার দিকে বাসর ঘরে ঢুকলাম। আমার খুব ভয় লাগছে, জান্নাত যদি আমার সাথে উল্টাপাল্টা কিছু করে বসে। বাসর ঘরে ঢুকতেই জান্নাত আমাকে পা ছুঁড়ে সালাম করলো। আমি বললাম, থাক বউ থাক, বেঁচে থাকুন। বেটার শখ কত, সালাম করছি দেখে ভুলে যায় না যে আমার রাগ কমছে। আপনি করে বলছো? স্বামীকে সম্মান দিচ্ছি। এই কথা শোনার পর মনটা ভালো হয়ে গেছে, তাই ভাবলাম আরেকটু মজা করা যায়। দেখো, আমি কিন্তু তোমাকে স্বামীর দিকে দিতে পারবো না। জান্নাত কিছুটা অবাক হয়ে বললো, কিন্তু কেন দিবে না? আমার খুব ঘুম পাচ্ছে, এখন ঘুমাবো, গুড নাইট। এ কথা বলতে দেরি জান্নাত আমার কলার ধরতে দেরি নেই। আল্লাহ, কি করছো? এভাবে কেউ স্বামীর কলার ধরে? চুপ, আমার সাথে ফাজলামো করা হচ্ছে। আমি তো তোমার স্ত্রী, অধিকার আদায় করে নেব, সাথে আসল আর মুনাফাও নেব। আমি যদি না দিই? জোর করে নিব। এই রাতটার জন্য কত অপেক্ষা প্রহর করছি, কত স্বপ্ন ছিল, আজ তো পূরণ হবে। আমি কি কম অপেক্ষা করেছি নাকি? আজকে তোমাকে অনেক ভালোবাসবো, অনেক। এ বলে জান্নাতের দিকে আস্তে আস্তে এগুচ্ছি। ওই একদম আগাবে না। কেন? ভয় লাগছে বুঝি? না তো, তাহলে? আমার খুব লজ্জা লাগছে। ইস, আমার বউটা বুঝি লজ্জা পেয়েছে। স্বামীর কাছে কিছু লজ্জা? তবুও লাগছে। একদম চুপ। এ বলে জান্নাতকে আমার নিচে ফেলে দিলাম। তার হাত আমার হাতের সাথে মিলিয়ে নিলাম। আমি অপলক দৃষ্টিতে জান্নাতের দিকে তাকিয়ে আছি। জান্নাত লজ্জা পেয়ে চোখ বন্ধ করে ফেললাম। তার কপালে আলতো করে একটু চুমু দিলাম। এরপর আমরা ভালোবাসার এক অসীম সুখে হারিয়ে গেলাম। সকালবেলা ঘুম ভেঙে দেখি জান্নাত গোসল করে এসেছে। তার চুলের পাড়িতে আমার ঘুম ভেঙে গেল। আমার মুখের কাছে মুখ এনে বলল, এই যে মিস্টার, আপনার ঘুম এতক্ষণে ভাঙলো? তোমাকে না খুব সুন্দর লাগছে। হ্যাঁ, তাই বুঝি গো। আমার বউটা যে অপরূপ সুন্দরী, আগে জানতাম না। হয়েছে, আর পাম মারতে হবে না। আরে সত্যি বলছি। হয়েছে, অনেক প্রশংসা করেছেন, এবার উঠে গোসল করে আসেন। জান্নাতকে একটা নিজের বুকের উপর ফেলে জড়িয়ে ধরলাম। এই কি করছো? ছাড়ো, একদম দুষ্টুমি নয়। এমনিতে রাতে তোমার দুষ্টুমির জন্য ঘুমাতে পারিনি। আর একটু থাকি না কেন? তুমি কেন বোঝো না? তোমাকে জড়িয়ে না ধরলে আমার একটু ভালো লাগে না। আরে দরজা খোলা, কেউ দেখে ফেলবে তো। দেখুক আমি আমার বউকে কত সুন্দর করে জড়িয়ে ধরেছি, দেখলে কি সমস্যা? তুমি না খুব দুষ্টু একটা। তোমার একটু দুষ্ট বর। এই বলে জানাতে মিষ্টি ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দিলাম। আহা, মনে হচ্ছে তোমরা দিনের বেলা বাসর করবে। ভাইয়া, আমি কিন্তু সব দেখে ফেলেছি। কি মজা! ভাবি, চালিয়ে যান, দারুণ হতেছে কিন্তু। তানহার কথা শোনার পর জান্নাতকে ছেড়ে দিলাম। জান্নাত আমাকে দাঁত কর্মর করতে করতে বলল, সব তোমার জন্য হয়েছে। ওই পুস্কি, এই তুই কি দেখলি রে? আর তুই এখানে কি? বাবা, তোমরা দিনে দুপুরে বাসর করবে, আমার দেখলেই দোষ, তাই না? এই বলে সে হাসতে হাসতে চলে গেল। জান্নাত একটা বালিশ নিয়ে আমার ওরা ধরা মারা শুরু করে দিছে। তার সামনেতে না পেরে আমি বাথরুমে ঢুকে পড়ে দরজা আটকে দিলাম। কিছুক্ষণ পর গোসল করে চলে আসলাম নাস্তার টেবিলে। দেখি যে জান্নাত সবাইকে নাস্তা বেড়ে দিচ্ছে। আমার নানু আছে নাস্তার টেবিলে। সবাই আমার দিকে তাকিয়ে মুসকে মুসকে হাসছে। মনে হচ্ছে আমি জোকার। তানহা মুসকে হাসতে পারে না, সে অট্ট হাসিতে মেতে উঠলো। আমার খুব লজ্জা লাগছে সবারই হাসি দেখে। মা, আমি কি ভিন্ন জগতের প্রাণী নাকি? সবাই হাসতেছে কেন আমাকে দেখে? হুট করে নানু বলে উঠলো, বিড়াল কেমন মারছো আমার আদরের নাতি। কি ভাইয়া, নানু সব কি বলে? কথাটা কি সত্যি নাকি? হয় হয়, একদম সত্যি। বাবু, তারপর কেমন কাটলো? সবার এমন কথা শুনে আমি রাগ করে রুম থেকে চলে আসলাম। কিছুক্ষণ পর জান্নাত আমার জন্য নাস্তা নিয়ে আসলো। আমি নাস্তা খাচ্ছি আর জান্নাত তো মুসকে মুসকে হাসছে। আজব তো, সব আমাকে দেখে হাসতেছো কেন? হাসবো না তো কি, কাঁদবো? সব তোমার জন্যই তো হয়েছে। আসছে আমার বীর পুরুষ, দরজা খুলে রোমান্স করতে। কি হলো এখন? ও আচ্ছা, তাই নাকি? এটা কোনো ব্যাপার না। তুমি আসলেই একটা দুষ্টু, দুষ্টু কোথাকার। এভাবেই চলছে আমাদের সুখের সংসার, যেখানে নেই কোনো ভালোবাসার অভাব। খুনসুটির ঝগড়া সবসময় লেগে আছে, আর আমাদের ভালোবাসার সংসারটা পরিপূর্ণ পেয়েছে। ভালোবাসাটা পূর্ণতা পেয়েছে আমাদের এই দুটি জীবনে। এভাবে যেন মৃত্যুর আগ পর্যন্ত থাকতে পারি, এটা আল্লাহর কাছে প্রার্থনা করি। গল্পটি শোনার জন্য সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। আর এরপর নতুন গল্পের সাথে সবার সাথে আবার দেখা হচ্ছে।